ওকে, আমার স্টুডেন্টদের আনমিউট করে দাও যারা আমার সাথে জুমে যুক্ত আছে। ওকে, ওয়ালাইকুম আসসালাম স্যার। আলহামদুলিল্লাহ, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো আছি। আশা করি তোমরাও খুব ভালো আছো। হ্যাঁ, আচ্ছা, সাউন্ড নাই? হ্যাঁ, এখন তো তোমার সাউন্ড ক্লিয়ার কিনা একটু বলো। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছ কিনা? আশা করি এখন শোনার কথা, কারণ এতক্ষণ মিউট করা ছিল যার জন্য তোমরা শুনতে পাওনি। আচ্ছা, একটু ওদের তোমরা কেউ একটু কথা বলো তো, আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা? একটু আনমিউট করে কেউ কথা বলো। হ্যাঁ, আর ওদেরকেও কথা বলার সুযোগ দিবা। হ্যাঁ, আর ফেসবুকের স্ক্রলটা একটু এই পাশে দাও, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আচ্ছা, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, এখন শুনতে পাচ্ছি, দ্যাটস গ্রেট। হ্যাঁ, শোনো, আজকে একটু দেরি হয়ে গেল, আমি এক্সট্রিমলি সরি, কারণ আজকে ঢাকা শহর পুরা প্রচণ্ড জ্যাম। আমি ঢাকা শহরে এত জ্যাম খুব কমই দেখছি। হ্যাঁ, আজকে একটা সমাবেশ ছিল বোধহয় বিএনপি দলের, যার জন্য আর কি রাস্তা ব্লক হয়ে গিয়েছে। সো আমি গুলিস্তান নেমে মানে বেশ সময় লাগলো আজকে আসতে। হ্যাঁ, আচ্ছা, যেটা বলতে গিয়েছিলাম, আজকের ক্লাসের কথা যদি বলি, আজকের ক্লাসে আমরা একটু ডিফারেন্ট কিছু শিখবো। হ্যাঁ, খুবই ডিফারেন্ট, যেটা অনেকের কাছে এটা অতটা গুরুত্ব পায় না, বা অনেকেই দেখছি এটা অতটা গুরুত্বের সাথে পড়াইতেও চায় না। কিন্তু বিশ্বাস করো, এই আজকে যে বিষয়গুলো আমরা একটু জানবো, এটা তোমার কাছে অনেক সিলি মনে হইতে পারে, কিন্তু বিশ্বাস করো এই বিষয়টা না তোমার রিটেনের জন্য, বিশেষ করে তোমাদের যে খাতাটা তোমরা লেখো, এই খাতাতে তোমাদের দেখবো অনেকেই বলে যে স্যার আমি 4-5 পেজ লিখছি, কিন্তু আমি ম্যাক্সিমাম মার্ক পাচ্ছি না। অনেক বলে স্যার আমি তো সব লিখলাম, আমি এসে এত সুন্দর করে লিখছি 4 পেজ 6 পেজ, কিন্তু স্যার মার্ক পাচ্ছি কম, বা আমার রিটার্নে আসে নাই। এর পিছনে কিছু কারণ আছে। হ্যাঁ, এই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব, এবং আমি বলবো এই সকল বিষয়গুলা দেখবো তোমরা ফেসবুকে তেমন লাইভ নাই বললেই চলে, এই বিষয়গুলোর উপরে বেস করে কোনো ক্লাস নাই বললেই চলে। কিন্তু আমরা বরাবরই বলে থাকি, টার্নিং পয়েন্টের যে প্রিমিয়াম রিটেন ব্যাচটা, অনেস্টলি বলতেছি, এটা আমি পরিচালনা করে বলতেছি না, আমরা তো যেহেতু টিচার, আমাদেরকে সকল প্রতিষ্ঠান, অন্যান্য প্রতিষ্ঠানরা কোন ধরনের সার্ভিস দিচ্ছে, কি ধরনের ক্লাস নিচ্ছে, এগুলো কিন্তু আমরা দেখি। যদিও মানুষের নলেজের বা মানে ক্যাপাবিলিটি সীমাবদ্ধতা থাকে, আমিও বিশ্বাস করি আমার অনেক সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতার মধ্যেই আমি যতটুকু প্রায় 16 বছর ধরে ক্লাস নিচ্ছি প্রায়। এরপরে হলো ব্যাংকে অসংখ্য স্টুডেন্ট ইনশাল্লাহ আমি সহযোগিতা করতে পেরেছি জব প্রাপ্তিতে। সো এই সকল যারা পরীক্ষা দিয়েছে, বা আমরা যারা খাতা দেখে, বিআইবিএম এর বিভিন্ন ফ্যাকাল্টি মেম্বার, তারাও তো আমাদের ক্লাস নিয়েছে। সো আমার বিআইবিএম এর এমবিএম করা। হ্যাঁ, সো এই জন্য এবং অন্যান্য ঢাকা ভার্সিটির টিচারদের সাথেও কথা হয়। এই প্রেক্ষিতে আমরা যে বিষয়গুলো জানতে পেরেছি, যে একটা স্টুডেন্টদের খাতা অনেক লেখা সত্ত্বেও কেন তারা মার্ক কম পায়, কোন কোন বিষয়গুলোতে তাদের বেশি ফোকাস করা উচিত, ওই সকল বিষয়গুলাই ইনশাল্লাহ আজকে আমি কিন্তু একটু তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আর আমাদের এই অনলাইন ফ্রি ক্লাস, ফ্রি হ্যান্ড রাইটিং যেটাকে আমরা বলি, অনেকে না ফ্রি হ্যান্ড রাইটিং মানে এত সস্তা একটা জিনিস চিন্তা করে, কিন্তু না, ফ্রি হ্যান্ড রাইটিং সস্তা জিনিসগুলো তো আমরা শিখে এসেছি। আমরা যেহেতু মানে সেই ছোট থেকে পড়াশোনা করতেছি, ইংলিশ লেখার কিছু অভ্যাস আছে। আর এটা কিন্তু প্রিমিয়াম রিটেন ব্যাচ, তোমরা জানো আমরা একদম যাদের তেমন মানে প্রস্তুতি 30% বা 40% সম্পূর্ণ না হইলে আমরা কিন্তু এই ফ্রি হ্যান্ড রাইটিংই কোর্সে ভর্তি নিই না। সেই জন্য আমি আশা করি বেসিক তোমাদের যে বিষয়গুলা, সেগুলো তো তোমাদের জানার কথাই। টেন্সের বিষয়টা, ভয়েসের বিষয়টা আমি একটা ক্লাসও নিয়েছিলাম। সো এই বিষয়গুলো কিন্তু তোমরা সকলেই জানো। হ্যাঁ, সো এই বিষয়গুলো ব্যতীত মানে একটু আপার লেভেলের যে চিন্তাগুলা, একটু আপার লেভেলের যে বিষয়গুলা, তোমার লেখার মানকে একটু আরো বেশি স্ট্যান্ডার্ডাইজড করার জন্য যে সকল বিষয়গুলো দরকার, সেই বিষয়গুলো একটু আমি নোট করার চেষ্টা করব। আচ্ছা, তোমরা আমার সাথে যারা ফেসবুক লাইভে, সব ক্লাস সব নিব না, টেনশন নাই, কারণ তোমরা অনেকে বলতে পারো যে স্যার আমি তো টাকা দিয়ে ভর্তি হলাম, প্রায় ক্লাসই তো আপনি লাইভ নেন। হ্যাঁ, লাইভ নেওয়ার কারণটা কি দেখো, যেহেতু ঢাকার বাইরে পোস্টিং, হ্যাঁ, একটা সপ্তাহ ম্যানেজারি করা একটা ব্রাঞ্চের খুব টাফ। তোমরা ম্যানেজার না হইলে বুঝতে পারবা না যে একটা ব্রাঞ্চ মেইনটেইন করতে গেলে কি পরিমাণ প্রেশার নিতে হয়। হ্যাঁ, অনেক মেন্টাল প্রেশার, সবগুলা সেক্টর বা আমাদের যে টার্গেটগুলা থাকে, সবগুলা টার্গেটকেই নলেজ দিতে হয়। তো দেখা যাচ্ছে লোন মঞ্জুরি নিয়ে কাজ করতে করতে ওদিকে দেখছি রিকভারি আবার ফল করতেছে, রিকভারির দিকে বেশি কনসেন্ট্রেট করলে দেখি ডিসবার্সমেন্ট ফল করতেছে, ডিসবার্সমেন্ট ফল করলে এদিকে দেখি যে মামলা নিষ্পত্তি হচ্ছে না। সো যেটাই হোক, এই এক সপ্তাহ এত বেশি প্রেশার নিতে হয়, যার জন্য হয় কি আমি স্টুডেন্টদের সাথে এভাবে কমিউনিকেট করতে পারি না। এই কারণেই
নেই আমার এই ক্লাসের কিছু অংশ আমি লাইভ নিই, হ্যাঁ, সব কিন্তু নিই না। আর লাইভে হয় কি, এটা অগুছালো হয়ে থাকে। ধরো লাইভে শুধু সে একটা ক্লাস উপভোগ করে, কিন্তু তোমরা যারা ব্যাসে আসো, মানে আমার এখানে যারা প্রিমিয়াম ব্যাসে ভর্তি হয়েছো, তারা কিন্তু একেবারে কনস্ট্রাকটিভ ওয়েতে প্রত্যেকটা ক্লাস 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ক্লাস লেকচার শিট এভাবে মিলাই নিতে পারতেছো। এই জন্য কেন এই কথা বললাম, গতকালকে একটা ছেলে কল দিয়ে বললো, স্যার আপনি তো প্রায় ক্লাস লাইভে নিচ্ছেন, তাহলে আমরা কেন ভর্তি হলাম? সো তোমাদের বলি, অডিট হওয়ার কিচ্ছু নাই। লাইভে যারা করে তারা একটা ক্লাস এনজয় করে, তারা কিন্তু ধারাবাহিকভাবে সবগুলা কিন্তু এভাবে করতে পারে না। সেই জন্য তারপর আমরা লাইভে কেন দিই, দেখা যাচ্ছে অনেকেই ব্যাংকে সম্পর্কে ধারণা কম, আবার অনেকেই পড়তে চাচ্ছে বা ব্যাংকে পরীক্ষা দিচ্ছে, কিন্তু হয়তো বা সময় সুযোগের অভাবে কোচিংয়ে ভর্তি হইতে পারতেছে না, তাদেরকে জাস্ট একটু অ্যাসিস্ট করার জন্যই কিন্তু আমরা কিছু অংশ লাইভ দিয়ে থাকি। একটু যদি বলি, যারা ফেসবুকে আসো, একটু খুব জানতে ইচ্ছা করে কে কোন জেলা থেকে একটু তোমরা আমার সাথে যুক্ত হয়েছো, একটু ভালো লাগার বিষয় যে আমরা কোন পর্যন্ত রিস্ক করতে পারছি। আবার এটা একটু ভালো লাগার বিষয় যে আমার জেলা, নিজের জেলা যশোর, হ্যাঁ, সো যশোর ডিস্ট্রিক্টের কাউকে দেখলে কিন্তু ভালো লাগে। ঠিক একইভাবে তারেক স্যারের রংপুর ডিস্ট্রিক্টের কাউকে দেখলে খুব ভালো লাগে। সো একটু তোমরা কে কোন জেলা থেকে আমার সাথে যুক্ত হয়েছো একটু জাস্ট একটু বলো, তাহলে আমার জন্য বেশ ভালো লাগবে। আমার মার্কেটটা দাও, মার্কেটটা দাও। আচ্ছা, ওকে, হ্যাঁ, আসো তাহলে আর কথা না বলি, তোমরা একটু ফেসবুকে কমেন্টস করতে থাকো। গাজীপুর না, তোমাদেরটা তো আমি জানি, তোমরা যারা ওই যখন তোমরা ফিল আপ করো, তখন কিন্তু ফর্ম ফিল আপ করার সময় আমরা একটু দেখে নিই, হ্যাঁ, তোমাদের জেলাটা। আচ্ছা, সো বরিশালের অনেক দেখি, ঠাকুরগাঁ। আচ্ছা ঠিক আছে, রংপুরে চলে আসছে। আমি ফেসবুক লাইভ, ঝিনাইদহ থেকে না, হ্যাঁ ঝিনাইদহ থেকে সুমন হোসাইন। আচ্ছা ঠিক আছে, আর কথা না বলি, তোমরা একটু কমেন্টস করতে থাকো, সেই সাথে সাথে ক্লাসটা একটু দেখবা, কারণ আজকের ক্লাসটা কিন্তু একটু ডিফারেন্ট, আমি আবারও বলতেছি বারবার, হ্যাঁ, সো একটু মাথায় রাখবা। আচ্ছা, বগুড়া, চাঁদপুর, রংপুর, ঝিনাইদহ, ময়মনসিংহ, মাশাআল্লাহ, বিভিন্ন ভার্সাটাইল আমরা, মানে মোটামুটি সারা বাংলাদেশ থেকেই কিন্তু, যশোর, ওকে, আচ্ছা, রংপুর, ময়মনসিংহ, আচ্ছা ঠিক আছে, ভালো লাগলো। চাঁপাইনবাবগঞ্জ থেকেও আছে আমাদের সাথে, খুলনা। আচ্ছা, একটু বলি তোমাদেরকে প্রথম থেকেই, ভাই, জব একটা না খুব এটা মানে কাঙ্ক্ষিত একটা জিনিস। তুমি বিশ্বাস করো, একটা জব পাওয়ার পরে তোমার লাইফের প্রত্যেকটা বিষয় দেখবা কেমন একটা চেঞ্জ চলে আসছে, এত পজিটিভ একটা ফিল তোমার মধ্যে কাজ করবে যেটা তুমি কল্পনা করতে পারবে না, হ্যাঁ। আর একটা বিষয় হলো, একটা জব প্রাপ্তি মানে কি জানো, একেবারে মানে আল্লাহ রহিম রহমানই তো সবকিছু কন্ট্রোল করে, কিন্তু শেষ দিন পর্যন্ত তোমার একটা ফাইন্যান্সিয়াল একটা মানে কি বলা যায় এটাকে, নিশ্চয়তা, হ্যাঁ। এই যে ফাইন্যান্সিয়াল অ্যাসুরেন্স যেটা বা ফাইন্যান্সিয়াল যে সিকিউরিটিটা, এটা কিন্তু বড় একটা ব্যাপার, মানুষের জীবনের বড় একটা অংশ জুড়ে আছে ফাইন্যান্সিয়াল সিকিউরিটির ব্যাপারটা। এছাড়াও তুমি সোশ্যাল ডিগনিটি বলো বা অন্যান্য সকল কিছুই কিন্তু এই জবের সাথে সম্পৃক্ত। এই জন্য এই জব প্রাপ্তির জন্য তোমার একটু ডেডিকেশনটা দরকার। আমরা যারা জব পেয়েছি প্রত্যেকেরই কিন্তু দেখবা ওই সময় তারা কিছুদিন 6 মাস বা 8 মাস বা 1 বছর প্রচুর স্টাডি করেছে। এই স্টাডি ছাড়া কিন্তু আমরা কেউই জব পাইনি। জব পাওয়ার পরে বলি আরে জব পাওয়া তো কোনো ব্যাপারই না, কিন্তু না, বেশ পরিশ্রম করতে হয়েছে প্রত্যেককেই। সো এই পরিশ্রমের ফলে যখন আমরা একটা জব পেয়েছি, এটা কিন্তু একটা অন্যরকম ভালো লাগা। বিশ্বাস করো ভাই, কি পরিমাণ যে ভালো লাগা এটা কল্পনা করতে পারবা না। আমরা এই যে দেখো না, কেন এই কথা বললাম, আজকে কিন্তু পয়লা বৈশাখের ভাতা পাইলাম, হ্যাঁ। সো একটা পয়লা বৈশাখ উদযাপন করব, ঈদের ভাতা, ঈদের কিন্তু একটা ইনসেন্টিভ পাইলাম, বেসিক 40,000 টাকা কিন্তু ঈদে আমি একটা বোনাস পেয়েছি। আবার ইনসেন্টিভ পেয়েছি 1,20,000 টাকা। আবার ধরো এই পয়লা বৈশাখের ভাতাতেও কিন্তু 20% আর কি পয়লা বৈশাখের ভাতা পাইলাম। তার মানে কি প্রত্যেকটা প্রোগ্রামে আল্লাহ রহিম রহমানের ইচ্ছায় আমি আমার পরিবারকে কিছু দিতে পারতেছি, একটু ভালো কিছু মানে আমরা পড়তে পারতেছি, খাইতে পারতেছি, বিভিন্ন জায়গায় ঘুরতে পারতেছি, এটা একটা বড় একটা ব্যাপার, হ্যাঁ। সেই জন্যই তোমাদেরকে বলবো, একটা জব তোমাদের প্রত্যেকের দরকার, এটার জন্য একটা ডেডিকেশন দিতে হবে তোমাকে, হ্যাঁ। একটা 6টা মাস খুব ভালো করে পড়াশোনা করতে হবে। আর অনেকেই দেখি সারা দিন রাত পরিশ্রম করে, কিন্তু তারপরেও তার একটা র্যাডিক্যাল চেঞ্জ আসতেছে না। এর পিছনে কিছু কারণ আছে। কারণটা হলো সে একটু স্ট্র্যাটেজিক ওয়েতে পড়তেছে না, তার পড়াটা না সে শুধু মানে পরিশ্রমই করে যাচ্ছে, কিন্তু এই পরিশ্রমটা খুব যে একটু কনস্ট্রাকটিভ ওয়েতে যাওয়ার কথা সেই ওয়েতে যাচ্ছে না। এটার জন্য তুমি কিন্তু আমি বলবো যে একটু তোমাকে চিন্তা করতে হবে। আমি যে আজকে 8 ঘন্টা পড়লাম, ফর এক্সাম্পল তুমি আজকে 8 ঘন্টা পড়েছো, এই 8 ঘন্টা পড়ার ফলে তোমার কতটুকু তোমার ক্যারিয়ারে উন্নতি হলো, তুমি কতটুকু তোমার প্রস্তুতিতে তুমি মানে ত্বরান্বিত হলো, এই বিষয়গুলো একটু অনুধাবন করা দরকার, হ্যাঁ। প্রতিটা রাত্রে 4-5 মিনিট, যেটাকে আমরা ইন্ট্রোস্পেকশন বলি, হ্যাঁ, মানে একটু
নিজেদের যে উপলব্ধি করা, নিজে আজকে সারাটা দিন কি করলাম, ঈশান নামাজের পরে আমি এই কাজটা করি, হ্যাঁ সারাটা দিন আজকে আমি মানে কি করলাম, আজকে আমি কি ভ্যালু অ্যাড করলাম আমার ক্যারিয়ারে, আমি কতটুকু মানুষকে সেবা করতে দিতে পারলাম, নিজের আত্মার কতটুকু শান্তি নিয়ে আসতে পারলাম। আরেকটা কথা বলি, আমরা বাঙালিরা না প্রচুর পরিমাণে মানে আমাদের পেট মানে আমরা পেট পূজা করি, কিন্তু আত্মারও কিন্তু একটা পূজা আছে। আমি পেট পূজা মানে বলতে চাচ্ছি আমরা বাহ্যিক যে আমাদের শান্তি, আমার পোশাক আশাক খাবার দাবার এগুলা নিয়ে আমরা ব্যস্ত, কিন্তু অন্তরের কিছু কিন্তু খাবার আছে, এই খাবারগুলো নিয়ে বাঙালিরা অতটা সচেতন হয় না, সেই বিষয়গুলো একটু মাথায় রাখবা। আচ্ছা, সো যেটা বলতে চাই, অনেক কথা বলে ফেললাম বেশ সময় ধরে, একটু ফেসবুকে একটু মানে বলার কারণটা হলো যাতে ফেসবুক লাইভে আর কি পার্টিসিপেন্ট বাড়ানোর জন্য, হ্যাঁ এটা ছিল মূল কথা। এছাড়াও কিছু অন্তরের কথা বললাম, কারণ বেশ ভালো কিছু দিন যাচ্ছে, লাস্ট এক মাসে অনেক বেশি ফাইন্যান্সিয়াল সাপোর্ট পেয়েছি, কিছু সোশ্যাল ডিগনিটি বেশ কিছু মানুষের লোন দিয়েছি, যার ফলে তাদের যখন কমেন্টসগুলো শুনি, তাদের আশীর্বাদ আমাদের প্রতি, তাদের যে ভালোবাসা, এগুলো দেখে অন্যরকম একটা মানে ভালো লাগা কাজ করে। সো সারি পরিপ্রেক্ষিতে আজকে তোমাদের সাথে কিছু শেয়ার করা। ওকে, আসো তাহলে আমি আমার মূল আলোচনায় চলে যাই। হ্যাঁ, আমাদের মূল যে আলোচনা, হ্যাঁ সেটাতে আমি আজকে আসি। সো আসো, আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং লেকচার 1 আজকে হবে, আর শনিবারে রাত 9:30টায় আমি লেকচার 2 নিয়ে নিব। ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য এই দুইটা ক্লাসে যথেষ্ট আপার লেভেলের ফ্রি হ্যান্ড রাইটিং গুলা। ওকে, সো প্রথমে যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তোমাদের মনে হইতে পারে স্যার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তো এমসিকিউতে করেছি, ওয়ান অফ থাকলে নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল, আইদার অর থাকলে পরেরটার উপরে ভার্ব হয়, এটা আবার রিটেনে কেন প্রয়োজন? হ্যাঁ, একটু ভালো করে একটু জিনিসটা শোনো, রিটেনে কেন প্রয়োজন। তোমরা জানো কিনা কোন একজন মানে যে খাতা দেখে, হ্যাঁ কোন একজন শিক্ষক যখন কোন একটা স্টুডেন্টের খাতা কাটে বা খাতা ইভালুয়েট করে, প্রথম কোন জিনিসটা দেখে তোমরা জানো? তোমরা অনেকেই মনে করো স্যার অনেক ভালো ভোকাবুলারি লিখতে হবে, অনেক বড় বড় সেন্টেন্স করতে হবে, এ করতে হবে, তা করতে হবে, কিন্তু তোমরা জানো কিনা একজন শিক্ষক যখন খাতা কাটে প্রথম যে বিষয়টা তারা খুব গুরুত্বের সাথে দেখে সেটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। বিশ্বাস করো, তুমি 3 লাইনের একটা সেন্টেন্স লিখলা, এই 3 লাইনের সেন্টেন্সে তুমি যদি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ভুল করো, মনে করো তুমি আপার লেভেলের ভোকাবুলারি ইউজ করেছো, তুমি আপার লেভেলের থিঙ্কিং থট ইউজ করেছো, তুমি খুব স্ট্যান্ডার্ড একটা সেন্টেন্স লিখেছো, কিন্তু তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা ভুল হয়েছে, বিশ্বাস করো ভাই ওই সেন্টেন্সের জন্য তুমি কোনো রকম কোনো মার্ক পাবে না। এই জন্য যখন কোনো ফ্যাকাল্টি খাতা কাটে, তোমরা মনে রাখবা প্রথম যে জিনিসটা তারা চোখ বুলায়, তাদের চোখে আটকায়, সেটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যদি ঠিক না হয় তুমি কখনোই ভালো মার্ক পাবা না। কিন্তু আমরা না এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা যে রিটেনেও দরকার, রিটেনে আমি যখন লিখি আমরা এমসিকিউ শুধু লিখি কি এমসিকিউ পরীক্ষা কোয়ালিফাই করার জন্য, কিন্তু না রে ভাই, রিটেনটার জন্যই কিন্তু সাবজেক্ট ভার্ব আমরা শিখাই। এই জন্য সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা আমি রিটেনের প্রথমেই, ফ্রি হ্যান্ড রাইটিং এর প্রথমেই আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। যেটা হলো আমরা সকলেই জানি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল জিনিসটা কি, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, আমরা সকলেই জানি তাই না? হির পরে কি হবে? ইজ হবে। দের পরে কি হবে? আর হবে। আ ম্যাঙ্গো ইজ 2 ম্যাঙ্গোস আর, এইটাই কিন্তু মূল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের। কিন্তু আমরা যখন কোনো সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট লিখি, সেন্টেন্সটা যখন বড় হয়ে যায় তখন আমরা যারা মানে আমাদের বিশেষ করে বাঙালিদের একটু প্রবলেম হয় সাবজেক্টের সাথে ভার্বটাকে কি করতে, ভার্বটাকে অ্যাগ্রি করাইতে। এই বিষয়টা কিন্তু আপনাদেরকে খুব গুরুত্বের সাথে নিতে হবে। এই জন্যই আমি 6টা বা 7টা আমি বড় বড় সেন্টেন্স দিয়েছি, এই বড় বড় সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা আপনাদেরকে খুব গুরুত্বের সাথে নিতে হবে। হ্যাঁ, এটা একটু ধুয়ে দাও। আচ্ছা, সো যেটা বলতে গিয়েছিলাম, আমি একটা সেন্টেন্স পড়তেছি, এরপরে আপনাদেরকেও কিছু সেন্টেন্স দিব। এই সেন্টেন্সে আপনাদেরকে যে কাজটা করতে হবে, সাবজেক্ট এবং ভার্বের এগ্রিমেন্টের কোনো ভুল থাকলে সেই ভুলটা আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আজকের ক্লাসটা কিন্তু এইটাই, আপনাদেরই পার্টিসিপেট করতে হবে। হ্যাঁ, সো আসুন তাহলে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমরা যখন খাতা কাটি বা খাতা দেখি বা শিক্ষকরা যখন খাতা দেখে তখন কোন জিনিস জায়গায় চোখ যায় এবং স্টুডেন্টরা কোন জায়গা ভুল করে সেটা আমি একটু আপনাদেরকে ধরাই দিতে চাই। কিসের জন্য? যাতে আজকের ক্লাস করার পর থেকে আপনি যখন কোনো সেন্টেন্স লিখবেন তাহলে যাতে আপনার চোখে বা আপনার মাথায় প্রথম যে জিনিসটা আসবে সেটা হলো সাবজেক্টের সাথে ভার্বের এগ্রিমেন্টটা ঠিক আছে কিনা। বিশ্বাস করেন ভাই, এই জিনিসটা যাতে আপনার ভিতরে ঢোকে এই জন্যই কিন্তু আমার এই অংশটুকু ক্লাসে রাখা। সো আপনি আজকের পর থেকে যখনই একটা সেন্টেন্স লিখবেন আপনার প্রথম কাজ হবে সাবজেক্টের সাথে ভার্বটাকে কি করা, এগ্রি করা, ঠিক আছে কিনা, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার আছে কিনা। হয়তো প্রথম আপনার একটু সময় লেগে
লেগে যাবে, কিন্তু যখনই আপনি 1-1.5 মাস এইভাবে সাবজেক্ট ভার্ব নিয়ে কেয়ারফুল থাকবেন, দেখবেন পরীক্ষার হলে আপনার সাবজেক্ট ভার্ব নিয়ে একদমই চিন্তা করার কিছু হচ্ছে না, লাগতেছে না। ইনহেরেন্টলি আপনার সাবজেক্ট এবং ভার্ব কি হচ্ছে, সিমিলারিটি তৈরি করতেছে। সো আসেন, আমি প্রথম একটা সেন্টেন্স লিখেছি, এই সেন্টেন্সগুলো বিভিন্ন পত্রিকার থেকে বা বিভিন্ন ট্রান্সলেশনের আগে পরীক্ষায় যেগুলো এসেছে সেগুলাই আমি দিয়েছি, যেখানে আপনারা ভুল করেন সেই বিষয়গুলো আমি একটু ডিসক্লোজ করেছি। সো সেই বিষয়গুলো আমরা একটু দেখবো, প্লিজ একটু আসেন। আর ফেসবুক লাইভে একটু বলি ভাই, যদিও এটা অতটা বেশি আমি যদি বলতে চাই প্রাণবন্ত ক্লাস হবে না, আমি এটা স্বীকার করি, কারণ রিটেনের ক্লাসটা অতটা বেশি প্রাণবন্ত হবে না, কিন্তু তারপরেও বলবো জব প্রাপ্তিতে, যে কোনো জব, শুধু ব্যাংক না, যে কোনো জব প্রাপ্তিতে তোমার রাইট আপটা, রিটেন পার্টটা ভালো করার জন্য এই বিষয়গুলো দরকার। সো প্রাণবন্ত না হইলেও এই বিষয়গুলো তোমাকে জানতে হবে, শিখতে হবে, সেটা একটু মাথায় রাখবা। সো আসো, 1 নম্বরে কি বলতেছে ভালো করে বুঝবে। বাংলাদেশ, আমি একটু কালিটা একটু চিকন করে নিই, হ্যাঁ সবাই দেখো, বাংলাদেশ ওয়ান্স ডাবড আ বটমলেস বাস্কেট। বাংলাদেশ, যেটাকে একটা বটমলেস, তলাবিহীন ঝুড়ি বলে আখ্যায়িত করা হয়েছিল বাই দ্য দেন ইউএস সেক্রেটারি অফ স্টেট হেনরি কিসেঞ্জার। তখনকার ইউএস স্টেট সেক্রেটারি হেনরি কিসেঞ্জারের দ্বারা কি করা হয়েছিল, তলাবিহীন ঝুড়ি বলে আখ্যায়িত করা হয়েছিল ইমিডিয়েটলি আফটার দ্য ইন্ডিপেন্ডেন্স 1971। ভালো করে শুনবা। বাংলাদেশ, যেটাকে 1971 সালের স্বাধীনতার পরপরই ইউএস সেক্রেটারি হেনরি কিসেঞ্জারের দ্বারা তলাবিহীন ঝুড়ি বলে আখ্যায়িত করা হয়েছিল, ওই বাংলাদেশ হ্যাভ নাও ট্রান্সফর্মড। ওই বাংলাদেশ এখন কি হয়েছে, ট্রান্সফর্মড হয়েছে, রূপান্তরিত হয়েছে ইনটু ওয়ান অফ দ্য মোস্ট ভাইব্রান্ট ইকোনমিজ ইন দ্য ওয়ার্ল্ড। যেটা পৃথিবীর একটা অন্যতম প্রাণবন্ত ইকোনমি হিসাবে কি হয়েছে, পরিণত হয়েছে। তাহলে 1971 সালের স্বাধীনতার পরপরই ইউএস সেক্রেটারি, স্টেট সেক্রেটারি হেনরি কিসেঞ্জারের দ্বারা যে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে আখ্যায়িত করা হয়েছিল, ওই বাংলাদেশ আজকে পৃথিবীর কি অর্থনীতির একটা ভাইব্রেন্ট ইকোনমি অফ দ্য ওয়ার্ল্ড, সেটা হলো পৃথিবীর অন্যতম একটা গতিশীল অর্থনীতি। এখন এই সেন্টেন্সে আপনাকে বুঝতে হবে সাবজেক্ট এবং ভার্ব কোনটা, এটা একটু মাথায় রাখতে হবে। আমরা অনেকেই মনে করি সাবজেক্টের পরপরই ভার্ব থাকবে, নো, ভার্বটা কিন্তু সাবজেক্ট শুরুতে, ভার্বটা অনেক দূরে থাকতে পারে। যেমন দেখো, এই যে হ্যাভ নাও ট্রান্সফর্মড, এটা আমার ভার্ব নয় সেন্টেন্সে, এই সেন্টেন্সে এটা হলো ভার্ব, হ্যাভ নাও ট্রান্সফর্মড। এই যে হ্যাভ নাও ট্রান্সফর্মড, কোন জিনিসটা ট্রান্সফর্মড হয়েছে, কে ট্রান্সফর্মড হয়েছে, বাংলাদেশ ট্রান্সফর্মড হয়েছে। তাহলে দেখো, শুরুতে বাংলাদেশ হলো সাবজেক্ট, এইটা আমার সাবজেক্ট, এটা আমার ভার্ব, তাহলে সাবজেক্টটা হলো এটা। সাবজেক্ট ভার্ব সবসময় পাশাপাশি হবে এমন কোনো রিজন নাই, এমন কোনো কিন্তু নিয়ম নাই, দূরেও হইতে পারে। এখন কথা হলো, বাংলাদেশ কি সিঙ্গুলার না প্লুরাল? বাংলাদেশ অবশ্যই সিঙ্গুলার একটা কান্ট্রি, তাহলে সিঙ্গুলার হইলে কি হয়, হ্যাভ হয় না হ্যাজ হয়? আমরা সকলেই জানি সিঙ্গুলার যদি হয় ইজ হবে, হ্যাজ হবে, ওয়াজ হবে, আর প্লুরাল যদি হয় আর হবে, হ্যাভ হবে, ওয়ার হবে। সো বাংলাদেশ যেহেতু সিঙ্গুলার, এখানে হ্যাভের পরিবর্তে আমাকে কি লিখতে হবে, হ্যাজ লিখতে হবে। বাংলাদেশ হ্যাজ নাও ট্রান্সফর্মড। সো আমরা যখন কোনো বড় সেন্টেন্স লিখি, আমরা কিন্তু সাবজেক্ট এবং ভার্ব, তোমরা অনেকেই দেখবা যখন লিখবা, আজকে দেখার পরে তোমরা একটু লেখো, লেখার পরে তোমার লেখাটা একবার পড়ো, সাবজেক্ট ভার্ব মিলাও, এক পেজে মিনিমাম তুমি 7-8 জায়গায় সাবজেক্ট আর ভার্বের ভুল করো। কিন্তু তুমি জানো কিনা, রিটেন পরীক্ষায় সবচেয়ে যে পার্টটা বেশি গুরুত্বের সাথে দেখা হয় সেটা হলো সাবজেক্ট ভার্ব, এটা যেন আজ থেকে ভুল না হয়। সো এই বাক্যে সাবজেক্ট যেহেতু বাংলাদেশ, এই জন্য এখানে হ্যাভের পরিবর্তে কি হবে, হ্যাজ হবে, এটা মাথায় রাখতে হবে। এবার আসো 2 নাম্বার কি বলতেছে সেটা আমরা একটু দেখব। ডক্টরস ইন সিঙ্গাপুর, সিঙ্গাপুরের ডাক্তাররা where there has been more than 300 cases, যেখানে 300-রও বেশি কেস শনাক্ত হয়েছে, সেই ডক্টররা বলে যে দ্য ডিজিজ প্রেজেন্ট ইন আ সিমিলার ওয়ে, এই ডিজিজটা সিমিলার ওয়েতে প্রেজেন্ট করতেছে টু সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। এই ডিজিজটা কি, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি মানে শ্বাস প্রশ্বাস সম্পর্কিত এটা একটা রোগ। অলদো, যদিও ইট রিমেইন মাস লেস লেথাল, যদিও এটা কম প্রাণঘাতী। ভাই এটা করোনার কথা বলতেছিল, যে সিঙ্গাপুরের ডক্টররা, যে
সিঙ্গাপুরে কি হয়েছিল, 300-রও অধিক করোনা রোগী শনাক্ত হয়েছিল। তারা বলেছে যে এই ডিজিজটা এটা কি, এটা একটা শ্বাস প্রশ্বাস সম্পর্কিত ডিজিজ, কিন্তু এই ডিজিজটা কি, ইট রিমেইন মাস লেথাল লেস লেথাল, এটা হলো কম পরিমাণ প্রাণনাশক, মানে অতটা প্রাণঘাতী নহে। এখন আমি তোমাদের কাছে কমেন্টস পেতে চাই, আমার সকল স্টুডেন্টদেরকে কমেন্টস করতে হবে যে এই জায়গায় কি কি ভুল আছে, জাস্ট সেটা, অথবা সঠিকটা লিখে দাও তোমরা, হয় ভুলটা লেখো না হয় সঠিকটা লেখো, দ্রুত দ্রুত। হ্যাঁ ভেরি গুড পিঙ্কি, নো পিঙ্কি তোমার হয়নি, পিঙ্কি দ্রুত বলতে হবে। ও হ্যাঁ হ্যাঁ হয়েছে, পিঙ্কি হয়েছে, এই যে পিঙ্কি অলরেডি কমেন্টস করে ফেলছে, দ্রুত কমেন্টস করতে হবে দ্রুত। এখানে যে কয়টা ভুল একবারে লিখবা, যদি 2টা ভুল থাকে একবারে লিখবা, 3টা ভুল থাকলে একবারে লিখবা। যারা ফেসবুকে আছো তাদেরকেও তাই করতে হবে, তাদেরকেও তাই করতে হবে, যে কয়টা ভুল আছে একবারে লিখে দাও। হ্যাঁ মাহফুজা, আমি তোমার আনসারটা ঠিক পেয়েছি মাহফুজা। ওকে ইউসুফ খান, ইউসুফ খান দেখি, এটা তো না, ওকে একটা ভুল তুমি বের করেছো, 2টা একসাথে বলতে হবে, 2টা 3টা 4টা একসাথে বলতে হবে। ভেরি গুড ভেরি গুড, ওকে ওকে। সো আমরা যারা ফেসবুকে আছো তোমরাও কিন্তু এটা আনসার করার চেষ্টা করবে, হ্যাঁ তাহলে দেখবা যে তোমরা বেশ আজকের ক্লাসটায় বেশ কিছু 3টা জিনিস শিখাবো মাত্র, এবং এই 3টা জিনিস তোমার লেখাকে অন্য জায়গায় নিয়ে যাবে ইনশাল্লাহ। ওকে আচ্ছা, ওকে 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 ইয়েস, আমি হালদার, সুজিত হালদারকে আমি থ্যাঙ্কস দিব, কারণ সে 3টায় আনসার করেছে। ইমরান হোসাইন, আচ্ছা আমি যদি একটু বলি, আমার এই সেন্টেন্সটা আজকে দেওয়ার মূল কারণটা হলো ভাই তোমাদের লেখার ক্ষেত্রে যেন সচেতনতা তৈরি করতে পারি, এটাই হবে আমার মানে সফলতা। এটা তো আর ডিরেক্টলি আসবে না, কিন্তু তুমি এই ভুলগুলো বারবার করো, স্টুডেন্টরা বারবার করে। তো আমি একটু বলি, আপনারা ভালো করে দেখবেন। ওকে হ্যাঁ, আমি উবায় অসিব উদ্দিন, হ্যাঁ ভেরি গুড হয়েছে তোমারটা, আমি 3টাই চাইছিলাম। সো তোমরা 3টা পারো না, 2টা করে দিয়েছো। হ্যাঁ আমার সাথে যারা জুমে আছে অনেকেই 3টা বলেছো। এখন দেখো আমি একটু বলি, ভালো করে শুনবে। ডক্টরস ইন সিঙ্গাপুর, সিঙ্গাপুরের ডাক্তাররা, হয়ারটা কাকে বোঝাচ্ছে, সিঙ্গাপুরকে বোঝাচ্ছে। হোয়ার দেয়ার হ্যাজ বিন মোর দ্যান 300 কেসেস, যেখানে 300-রও অধিক রোগী শনাক্ত হয়েছে। এই যে দিয়ারের পরে যে হ্যাজ বিন কথাটি আছে, এই হ্যাজ বিন আমার ভার্ব না, তোমাদের মনে আছে কিনা? দিয়ারের পরে যে ভার্বটা, এটা দিয়ারের উপরে বেস করে হয় না, এটা পরের নাউনের উপরে বেস করে হয়। কেমন? আমাদের গ্রামে একটি স্কুল আছে, দেয়ার ইজ আই স্কুল। আমাদের গ্রামে 2টা স্কুল আছে, দেয়ার আর 2 স্কুল। তাহলে এখানে যে হ্যাজ বিন, এই হ্যাজ বিনটা কার উপরে বেস করে হবে? 300 কেসেস। এটা যেহেতু প্লুরাল, তাহলে এই হ্যাজ বিনের পরিবর্তে আমাকে কি লিখতে হবে? হ্যাভ বিন লিখতে হবে। তাহলে এই হ্যাভ বিনের সাবজেক্ট কোনটা? 300 কেসেস। সেস দ্য ডিজিজ, বলে যে, কে বলে? এই ডাক্তাররা বলে। কে বলে? এই ডক্টররা বলে। এখন ডক্টররা কি সিঙ্গুলার না প্লুরাল? ডক্টররা তো প্লুরাল। এই প্লুরাল হইলে কি ভার্বের সাথে এস যোগ করা যাবে? নো, যাবে না। এই জন্য এই শেষের পরিবর্তে আমাকে কি লিখতে হবে? সে দ্যাট, এসটা তুলে দিতে হবে। ওকে, ডক্টরস সে, ডাক্তাররা বলে, দ্য ডিজিজ প্রেজেন্ট ইন আ সিমিলার ওয়ে to severe acute respiratory syndrome although it remains। ভাই ইটটা আমার সাবজেক্ট না, এই ইট কি সিঙ্গুলার, তাহলে কি রিমেইন হবে না রিমেইনস হবে? ইট রিমেইনস। তার মানে এই সেন্টেন্সে 3টা ভুল ছিল। এই হ্যাজ বিনের পরিবর্তে হ্যাভ বিন হবে, এই সেইসের পরিবর্তে সে হবে, আর এখানে রিমেইন এর পরিবর্তে রিমেইনস হবে। ভাই এই ভুলগুলো কিন্তু তোমাকে আইডেন্টিফাই করতে হবে, কারণ তুমি যখন আইডেন্টিফাই করতে সক্ষম হবা তখন ইনশাল্লাহ তোমার লেখাতে দেখবা ওই ভুলগুলা হচ্ছে না। সো এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো আসো আমি আবারও যাই আর একটু কথা বলি। আজকে ফেসবুকে দিয়েছি ভিউজ বাড়ানোর জন্য না, আজকে ফেসবুকে এই ক্লাসটা লাইভ দিয়েছি। রিয়েল যে স্টুডেন্টগুলো আছে, আসলেই জব মানে প্রত্যাশা করে নিজের ডেভেলপ করতে চাই, তাদের জন্যই কিন্তু আজকের এই ক্লাসটা। সো একটু মাথায় রাখবা, একটু নিজেরা ট্রাই করো। হ্যাঁ আচ্ছা, আমি খুব কম দিব, কিন্তু সবগুলো নিজেদেরকে ট্রাই করতে হবে। আসো আমরা 3 নাম্বার সেন্টেন্সটা যদি বলি, 3 নাম্বার কি বলতেছে একটু দেখো। বাংলাদেশের লাইফ এক্সপেক্টেন্সি, আমরা কি জানি? বাঙালিদের জীবনের আয়ুষ্কাল, হ্যাঁ আয়ুষ্কাল, আচ্ছা ক্লেইমড টু 72.43 ইয়ার্স ইন 2019। ভাই বাংলাদেশের আয়ুষ্কাল কি হয়েছে? 72.43 ইয়ার্স হয়েছে। কত সালে? 2019 সালে। 0.39% ইনক্রিজ ফ্রম 2018, যেটা 2018 থেকে কি 0.39% ইনক্রিজ ঘটেছে, অ্যান্ড 4.40 ইনক্রিজ ফ্রম 2013, এবং 2013 থেকে যেটা কি 4.40% বৃদ্ধি হয়েছে।
হুইচ মিনস যেটার অর্থ হলো লাইফস ওভার দ্য ইয়ার্স, আমাদের জীবন দিনে দিনে আমাদের জীবন হ্যাজ লেংদেন দীর্ঘায়িত হচ্ছে, সিগনিফিকেন্টলি ব্যাপকভাবে, ব্লেসিং মোর অ্যান্ড মোর পিপল উইথ দ্য গিফট অফ ওল্ড এজ, যেহেতু আমাদের জীবনের ব্যাপ্তিকাল বাড়তেছে এই জন্য আমরা অনেকেই ওল্ড এজটা কি করতে পারতেছি, এনজয় করতে পারতেছি। ভালো করে বুঝবো, বাংলাদেশের লাইফ এক্সপেক্টেন্সি সেটা 72.43-তে ক্লেইম করে মানে বৃদ্ধি পেয়েছে, যেটা কি 0.39% বৃদ্ধি হলো 2018 এবং 2013 থেকে 4.40% ইনক্রিজ হয়েছে। ওকে, এরপরে হুইচ মিনস যেটার অর্থ হলো জীবন, লাইফস জীবন কি হয়েছে, হ্যাজ লেংদেন দীর্ঘায়িত হয়েছে, ব্যাপকভাবে দীর্ঘায়িত হয়েছে। এই জন্য অনেক মানুষ কি করতে পারতেছে, ওল্ড এজটা এনজয় করতে পারতেছে। একটু দ্রুত একদম সুন্দর করে বাক্যটা পড়বা, পড়ার পরে যে ভুলগুলো তোমরা আইডেন্টিফাই করতে পারবা সেই ভুলগুলো একটু লিখবা। ওকে, আচ্ছা, সিউডো সাবজেক্ট। ওকে পিঙ্কি, ও মানে এখানে সাবজেক্টটা তুমি বলতে চাচ্ছ উজ্জ আছে? নো, সাবজেক্টটা তো উজ্জ নেই, সব জায়গায় সাবজেক্ট আছে। হ্যাঁ, তোমরা একটু দ্রুত, এটা খুব বড় একটা সেন্টেন্স, পারলে খুব খুশি হব, খুব খুশি হব। দ্রুত। হ্যাঁ, বাবুল রয় আনসার করছে, ভেরি গুড বাবুল রয়। ওকে, হ্যাঁ তোমারটা ঠিক আছে বাবুল রয়, দ্যাটস গ্রেট, ঠিক আছে। একটু দেখতে চাই এটাতে আনসার কম কেন? ওকে পিঙ্কি, ভেরি গুড পিঙ্কি, ঠিক আছে। এটা কে লিখলো @gmail.com? সরকার তোমার কিন্তু আনসার একটা জায়গায় ভুল হয়েছে। হ্যাঁ, একটা জায়গায় ভুল হয়েছে। ওকে ঠিক আছে। হ্যাঁ, ইমরান আনসার ঠিক আছে, মাহফুজা ঠিক আছে, ইউসুফ খান ঠিক আছে। ওকে, Z60 নাম লেখো, তাহলে বলতে সুবিধা হবে। Z60। ওকে, হ্যাঁ রুকসানারা, হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। ফেসবুকে একটাও পাইলাম না, কারণ কি? আচ্ছা, ওকে হ্যাঁ ঠিক আছে। এখন আসো আমি একটু পড়ি, ভালো করে বুঝবে। সাবজেক্ট আর ভার্ব, তুমি যখনই কোনো ভার্ব পাবে ওই ভার্বের সাথে সাবজেক্টটাকে কি করবে, মিলানোর চেষ্টা করবে। হ্যাঁ, তাইলে তোমার জন্য সুবিধা হবে। হ্যাঁ সৌরভ, তোমার কিন্তু আনসার হয়নি ভাই, সবাই একটু আসো, ভালো করে বুঝবে। বাংলাদেশের লাইফ এক্সপেক্টেন্সি, বাংলাদেশের জীবনের যে লাইফ এক্সপেক্টেন্সিটা, আমাদের যে আয়ুষ্কালটা ক্লাইম্ড, এটা পাস্টের কথা বলতেছে, এখানে কোনো সমস্যা নেই, ক্লাইম্ড হয়েছে। ওকে, কত পার্সেন্ট? 72.43 ইয়ার্স ইন 2019 সালের যেহেতু গল্প, এখানে আমরা পাস্ট করলাম। ওকে, ইনক্রিজ, তোমরা অনেকেই ইনক্রিজটাকে ভার্ব চিন্তা করতেছো না, ইনক্রিজ তো নাউনও হইতে পারে। এখানে যেহেতু এ আছে, আর্টিকেলের পরে তো নাউন বসে, এখানে ইনক্রিজটাতে কোনো সমস্যা নাই, ইনক্রিজ নাউন। ওকে, 2018 থেকে ইনক্রিজ, এটা হুইচ মিনস, এই হুইচটা কি মানে বোঝানো, পুরা ঘটনাটা। হুইচ মানে কি, পুরা ঘটনাটা, এখানে সিঙ্গুলার হবে, কোনো সমস্যা নেই। তাহলে হুইচ মিনস, এখানে কোনো সমস্যা নাই। হ্যাঁ, সেটা সিঙ্গুলার, এটা ওকে আছে। যেটার অর্থ হলো লাইফস জীবন কি হয়েছে, হ্যাজ লেংদেন। এই যে লাইফস, এটা কিন্তু আমার সাবজেক্ট, আর ভার্ব কোনটা, হ্যাজ লেংদেন, এটা হলো আমার ভার্ব। এটা সাবজেক্ট, এটা ভার্ব। সো এই যে সাবজেক্টের সাথে ভার্বটাকে আমাকে কি করতে হবে, ম্যাচ করতে হবে না? তাহলে এই যে লাইফস, এটা যেহেতু প্লুরাল, এই জন্য হ্যাজের জায়গায় কি করতে হবে, হ্যাভ লিখতে হবে। এখানে হ্যাজের পরিবর্তে কি হবে, হ্যাভ হবে। হুইচ মিনস লাইফস হ্যাভ লেংদেন সিগনিফিকেন্টলি। এই জায়গায় ভুলটা ছিল, এই জায়গায় আমাকে লাইফস যেহেতু প্লুরাল, এই জন্য হ্যাজের পরিবর্তে হ্যাভ লিখতে হবে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ক্লিয়ার বিষয়টা? ওকে, এবার আসো 4 নাম্বার কি বলতেছে সেটা আমরা একটু দেখবো। কোশ্চেন নাম্বার 4টা একটু ভালো করে দেখবে কি বলতে চাচ্ছে। স্টাডি, একটা গবেষণা, কন্ডাক্টেড বাই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। ভাই, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ নামে একটা সংস্থা আছে, এই সংস্থাটা একটা গবেষণা করেছে। কত সালে? 2012 সালে। এই গবেষণাটা রিপোর্ট করে যে হাই নাম্বার অফ মেম্বার্স, অনেক সংখ্যক মেম্বার্স অফ পার্লামেন্ট, হাই নাম্বার অফ মেম্বার্স ইন পার্লামেন্ট, পার্লামেন্টের অধিক সংখ্যক মেম্বার ইজ ইনগেজড, তারা জড়িত আছে ইন ভেরিয়াস ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত আছে।
অ্যান্ড করাপশনের সাথে, ইনক্লুডিং কোন কোন টাইপের করাপশন? দ্য অফেন্স অফ টেকিং ইলিগাল পজেশন অফ গভর্নমেন্টস ল্যান্ড, তারা কি করে সরকারি জমিগুলা ইলিগাল ভাবে দখল করে, অ্যান্ড ওয়াটার বডিজ, এবং নদীগুলা কি করে দখল করে। তাহলে পুরো সেন্টেন্সটা একটা স্টাডি, যে স্টাডিটা কি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ 2012 সালে একটা স্টাডি করেছে, সেই স্টাডিটা রিপোর্ট দ্যাট, ওই স্টাডিটা রিপোর্ট করে যে কি রিপোর্ট করে, আ হাই নাম্বার অফ মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট, পার্লামেন্টের অধিক সংখ্যক মেম্বার তারা বিভিন্ন রকম অনৈতিক কাজের সাথে জড়িত, বিশেষ করে তারা কি করে ভূমি দখল করে, নদী দখল করে। এই সেন্টেন্সে কোন জায়গায় ভুল আছে এটা তোমাদেরকে বের করতে হবে, দ্রুত আনসার করতে হবে। কোশ্চেন নাম্বার 4, কোন কোনটা ভুল আছে? ভেরি গুড, ভেরি গুড। ওকে, সুজিত হালদার সে একটা আনসার করছে। ওকে, ওকে হইতে পারে, ওকে হইতে পারে। আচ্ছা বাবুল রয়, হ্যাঁ তোমার ঠিক আছে। নো বাবুল রয়, তুমি যেটা বলেছো ওটা কোনো ভুল নেই। আচ্ছা বাবুল রায় বলতে চাচ্ছে এই কন্ডাক্টেডটা হবে ওয়াজ কন্ডাক্টেড। নো বাবুল রায়, কন্ডাক্টেডটাই ঠিক আছে। কেন ঠিক আছে এটার উত্তর আজকে পাবা, এটা আরেকটা টপিক, খুব মজার টপিক এটা। ওকে ঠিক আছে। আচ্ছা এটি সুজিত আনসার করছে একটা, ইমরান আনসার করছে একটা। ওকে ঠিক আছে, ঠিক আছে। ওকে হ্যাঁ, রবিউল ইসলাম রিপোর্টেড, হ্যাঁ তোমারটাও ঠিক আছে, আমি মানলাম। আচ্ছা কবির, ফেসবুকে যদি দেখি কবির আনসার করছে। ওকে কবির ঠিক আছে। ওকে ওকে কবির, তোমার কিন্তু মূল জিনিসটা ঠিক নাই কবির। আচ্ছা হাইলাইট, ওকে ওকে মিজান। আচ্ছা রিপোর্টেড আর ভেরি গুড, ভেরি গুড। ওকে এখন আসেন আমরা একটু আনসার করব, ভালো করে বুঝবেন, একটু ভালো করে বুঝেন সবাই। স্টাডি কন্ডাক্টেড বাই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল 2012 রিপোর্ট দ্যাট। এখন ভাই আমার কথা হলো, এই যে রিপোর্ট এটা কিন্তু ভার্ব, রিপোর্ট করে যে, এখন এই রিপোর্টটা কে রিপোর্ট করতেছে? স্টাডি, এই স্টাডি এটা হলো আমার সাবজেক্ট। তাহলে ভাই স্টাডি কখনো রিপোর্ট হয় না, স্টাডি রিপোর্টস এর সাথে এস যুক্ত হবে। তবে এটা যেহেতু 2012 সালে হয়েছিল, এই জন্য এটাকে আমি যদি পাস্ট চিন্তা করি এটাকে আমি রিপোর্টেড বলতে পারি, আর যদি আমি বর্তমানে বলি সেটাকে আমরা রিপোর্টস। যাই হোক এখানে রিপোর্ট হবে না, হয় রিপোর্টের সাথে একটা এস যোগ হবে, সেটা আমি প্রেজেন্ট চিন্তা করতেছি, অনেক আগের কথা আমি আজকে বলতেছি, হ্যাঁ এটা হবে, অথবা এটাকে রিপোর্টেড, যে কোনো একটা। রিপোর্ট হইতে পারে না, হয় এর সাথে এস যুক্ত করব অথবা রিপোর্টেড করব, এটা একটা ব্যাপার। আরেকটা হলো আ হাই নাম্বার অফ মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট ইজ ইনগেজড। এই যে ভাই ইজ ইনগেজড, এটা তোমার ভার্ব, ইজ ইনগেজড। এখন কারা ইনগেজড? এ হাই নাম্বার অফ। এখন তোমরা জানো কিনা এ নাম্বার অফ, ভালো করে বুঝবে, এ নাম্বার অফ এটা থাকলে প্লুরাল, আর বি নাম্বার অফ এটা থাকলে সিঙ্গুলার। সো এখানে যেহেতু এ নাম্বার অফ কথাটি আছে, এই জন্য এটাতে প্লুরাল করতে হবে। সো এই ইজের পরিবর্তে আমাকে আর লিখতে হবে, আর ইনগেজড, আর ইনগেজড। সেটা কিন্তু মাথায় রেখো তোমরা, অনেকেই কিন্তু মাথায় নেই তোমাদের। এ নাম্বার অফ, তোমরা অনেকে আর বলেছো মানে ইজ থাকলে আর হবে ভাই, যেহেতু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ভুল পড়াচ্ছে। নো এটা না, এখানে এ নাম্বার অফ, যদি ডি নাম্বার অফ হতো তাহলে কিন্তু ইজ ইনগেজ ঠিক আছে, যেহেতু এ নাম্বার অফ আছে এই জন্য এখানে প্লুরাল আর হবে। তাহলে এখানে দুইটা ভুল, একটা ইজের জায়গায় আর হবে, আর এখানে রিপোর্ট এর জায়গায় রিপোর্টস হবে অথবা রিপোর্টেড হবে, অতীতে আমাকে নিয়ে যেতে হবে। ক্লিয়ার বিষয়টা? সো এই ছিল মূল বিষয়টা। তোমাদের কিন্তু আনমিউট করা আছে যারা আমার সাথে জুমে যুক্ত হয়েছো, যে কোনো প্রবলেম তোমরা কথা বলবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা সো আমরা চারটা হলো, আর দুইটা আমরা একটু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে কথা বলবো, এরপরে আমি আমার সেকেন্ড টপিকে চলে যাব। সেকেন্ড যে বিষয়টা তোমাদের সামনে শিখাইতে চাচ্ছি সেই বিষয় নিয়ে একটু কথা বলবো আমি। তো আসো 5 নাম্বার কি বলতেছে, দ্য বাংলাদেশ ব্যাংক গভর্নর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সেইড বলেছিল যে দ্য কারেন্ট লেভেল অফ ব্যাড ডেট, আমাদের যে ব্যাড ডেটের যে কারেন্ট লোন লেভেলটা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছিল যে দ্য কারেন্ট লেভেল অফ ব্যাড ডেট, আমাদের নন পারফর্মিং লোনের বর্তমান যে অবস্থাটা, ওয়ার মাস হায়ার, এটা না অনেক বেশি, ওয়ার মাস হায়ার এটা অনেক বেশি, কার থেকে বেশি? দেন দ্য ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড লিমিট, ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড লিমিট থেকে আমাদের দেশে নন পারফর্মিং লোনের রেটটা অনেক হাই।
অ্যান্ড ওয়ার গিভিং, এবং এটা প্রদান করতেছে আর নেগেটিভ ইমপ্রেশন, একটা নেগেটিভ ইমপ্রেশন প্রদান করতেছে অ্যাবাউট দ্য ফাইন্যান্সিয়াল হেলথ অফ বাংলাদেশ, বাংলাদেশের ফাইন্যান্সিয়াল হেলথ সম্পর্কে একটা নেগেটিভ ধারণা বাইরের মানুষের কাছে প্রোভাইড করতেছে। তাহলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছিল যে আমাদের দেশে নন পারফর্মিং লোনের যে রেটটা এটা ইন্টারন্যাশনাল লেভেল থেকে অনেক বেশি, এই কারণে এটা আমাদের অর্থনীতি সম্পর্কে একটা নেগেটিভ মিনিং প্রোভাইড করতেছে। সো এটা ছিল আমাদের মূল সেন্টেন্সটা। আমি তোমাদেরকে একটু ভুলটা দেখাই দিচ্ছি, তবে অনুরোধ থাকবে তোমাদের যে শীটটা আমি প্রোভাইড করেছি ওখানে প্রায় আমি 15 থেকে 20টা সেন্টেন্স আমি এভাবে তুলে আমি আলোচনা করেছি। তোমাদের অনুরোধ থাকবে ওই 15 থেকে 20টা সেন্টেন্স যেটা আমি তোমাদের স্টুডেন্ট ওয়ার্কের পাঠে দিয়েছি, আগে নিজেরা প্র্যাকটিস করবে, আগে নিজেরা ভুল বের করার চেষ্টা করবে, তারপরে উত্তর দেখবে। আচ্ছা আমি বেশ কয়েকটি উত্তর দেখেছি। আচ্ছা, রোকসানারা আনসার করছে, নাহিদা আনসার করছে, ভেরি গুড, সুজিত আনসার করছে, ভেরি গুড ভেরি গুড। ওকে, এখন শোনো আমি বলি। প্রথমত ওয়ার মাস হায়ার, এই যে ওয়ার এটা আমার ভার্ব, কোন জিনিসটা মাস হায়ার, কোন জিনিসটা, এই যে ভাই দ্য কারেন্ট লেভেল অফ ব্যাড ডেট, এটা আমার সাবজেক্ট, দ্য কারেন্ট লেভেল অফ ব্যাড ডেট এটা আমার সাবজেক্ট, ভার্ব কোনটা, ওয়ার। তা ভাই দ্য কারেন্ট লেভেল আছে, লেভেল, তাহলে এটা কি সিঙ্গুলার না, সিঙ্গুলার হইলে এখানে ওয়ার হবে না, এখানে কি হবে, ওয়াজ হবে, ওয়াজ। এরপরে আসি আমরা, দেন দ্য ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেড লিমিট অ্যান্ড ওয়ার গিভিং করতেছে নেগেটিভ ইমপ্রেশন। ভাই কোন জিনিসটা নেগেটিভ ইমপ্রেশন গিভিং করতেছে, এই যে দ্য কারেন্ট লেভেল, মানে এটা কিন্তু দুইটা ভার্বেরই সাবজেক্ট, কারেন্ট লেভেল গিভ করতেছে, আবার কারেন্ট লেভেল ওয়ার মাস হায়ার, তাহলে আবার তো এটা সিঙ্গুলার, তাহলে ওয়ার গিভিং এর পরিবর্তে কি হবে আমার, ওয়াজ গিভিং, ওয়াজ গিভিং। সো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সো এই ছিল আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল বিষয়টা। আমার কিন্তু এই ভুল নিজে বলাটা মূল বিষয় না, আমার ভিতরে এই জিনিসটা আজকে ক্লাসে আমার মূল উদ্দেশ্য হলো এইটা তোমাদের মধ্যে ঢুকাই দেওয়া, যে স্যার বলছিল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ভুল করলে যত খাতায় আমি খাতা ভরাই না কেন আমি জীবনেও ভালো মার্ক পাবো না, আজ থেকে আমাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে সচেতন থাকতে হবে, এটা কিন্তু আমার মূল উদ্দেশ্য। সো আসো আমরা ফাইনালি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পরের সেন্টেন্সটাই চলে যাব। রিমোট লার্নিং, দূরবর্তী শিক্ষা ভায়া ইন্টারনেট অ্যান্ড ন্যাশনাল টিভি, জাতীয় টেলিভিশন এবং ইন্টারনেটের মাধ্যমে যে দূরবর্তী শিক্ষা, ডিউ টু লকডাউন, লকডাউনের কারণে, কস্ট বাই করোনা ভাইরাস আউটব্রেক, করোনা ভাইরাসের আউটব্রেকের কারণে যে লকডাউন হয়েছিল ওই লকডাউনের কারণে দূরবর্তী যে শিক্ষাটা ইন্টারনেট এবং টেলিভিশনের মাধ্যমে দূরবর্তী শিক্ষা হ্যাভ বিকাম অ্যান অপশন, এটা একটা অপশন হয়েছে ফর অ্যাজ মেনি অ্যাজ 42 মিলিয়ন স্টুডেন্টস ইন বাংলাদেশ, বাংলাদেশের 42 মিলিয়ন স্টুডেন্টদের পড়াশোনা করানো সম্ভব হয়েছে। তাহলে এই বাক্য ভুলটা কোন জায়গায়, ভেরি গুড, হ্যাভ বিকাম, এটা হলো ভুল, কারণ কি সাবজেক্ট কোনটা, এই যে রিমোট লার্নিং, রিমোট লার্নিং এটা হলো আমার সাবজেক্ট, রিমোট লার্নিং। সো রিমোট লার্নিং এটা যেহেতু আমার সাবজেক্ট, ভার্ব হবে কোনটা, হ্যাভ বিকাম, রিমোট লার্নিং হ্যাভ বিকাম। এখন রিমোট লার্নিং এটা তো সিঙ্গুলার, সো সিঙ্গুলার যদি হয় ভার্বও হবে সিঙ্গুলার, এই জন্য এই হ্যাভের পরিবর্তে আমাকে কি দিতে হবে, হ্যাজ দিতে হবে। সো এইগুলা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এরপরে আমি যে পার্টটা তোমাদের সামনে আলোচনা করব সেটা হলো খুবই ইম্পর্টেন্ট। আজকের পর থেকে আমি যখন এই বিষয়টা আলোচনা শেষ করব, তুমি আজকের পর থেকে যখন পত্রিকা পড়বে এই পত্রিকার মধ্যে এই পার্টটা তুমি একটু খোঁজ করবা, দেখবা পত্রিকার রাইট আপে কতগুলা এইগুলা ইউজ করা হয়। সো তোমরা মনে রাখবা যারা তোমাদের খাতা কাটবে তারা কিন্তু এই পত্রিকায় লেখালেখি করে, তারা বিভিন্ন আর্টিকেল পাবলিশ করে। সো তোমার লেখার মধ্যে যদি তারা একটু পত্রিকায় যে টাইপের লেখাটা আসে, পত্রিকার যে স্ট্রাকচারটা আসে, এটা যদি তারা পায় তারা খুব খুশি হবে। সেই জন্য এই পার্টটা আমি তোমাদের সামনে আজকে উপস্থাপন করব। সো প্রথম যে পার্টটা বললাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ভাই এই সব পার্ট মনে রাখবেন বিলীন হয়ে যাবে যদি আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ভুল হয়। আপনি এগুলো এগুলো হলো অর্নামেন্টস, আপনি একটু দেখেন না, মেয়েরা একটু সুন্দর, একটু মেয়েরা ছেলেরা সবাই একটু সুন্দর পরিপাটি ড্রেস, একটু হালকা অর্নামেন্টস পরলে একটু ভালো লাগে, আবার বেশি অর্নামেন্টস পরলেন না, এটা ভালো লাগে না। সো যেটা বলতে গিয়েছিলাম, সো এগুলা হলো অর্নামেন্টসের মতো কাজ করবে, কিন্তু ভাই আপনার বেসিক জিনিসই যদি না থাকে অর্নামেন্টস কিন্তু অত
ভালো লাগবে না। সো আপনি যদি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ভুল করেন এই সকল অর্নামেন্টস বিলীন হয়ে যাবে, অকেজো হয়ে যাবে। সেই জন্য আগে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক করতে হবে, এরপরে আমরা এই অর্নামেন্টসগুলো নিয়ে কাজ করব। এবার আসেন তাহলে আমি আমার দ্বিতীয় পার্টটা আমি আলোচনা করব। সো অনুরোধ থাকবে আজকের পর থেকে তুমি যখনই পত্রিকা পড়বে প্রথমেই যে কাজটা করবা সাবজেক্টের সাথে ভার্বটাকে মিলানোর চেষ্টা করবা। তুমি যখন একটা ভার্ব পাবা তুমি চিন্তা করবা এই ভার্বের সাবজেক্ট কোনটা, ও এইটা তো এই ভার্বের সাবজেক্ট। আচ্ছা, সো এইভাবে যখন আপনারা একটু খোঁজ করবেন, আজকে থেকে সচেতন থাকবেন, দেখবেন 1 মাস পরে আপনার আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে কোনো রকম চিন্তা করতে হচ্ছে না। সো এইবার আমি যে পার্টটা আলোচনা করব সেটা হলো ডিরেক্ট পাস্ট পার্টিসিপল, মানে ডিরেক্ট ভার্বের 3 নাম্বার ফর্ম গো, ওয়েন্ট, গন। আমি গনটা কখন লিখবো? হ্যাঁ, এটার আরেকটা নাম আছে, সেটা হলো রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ ও রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অর্নামেন্টস রিটেনের জন্য। রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ খুবই ইম্পর্টেন্ট পার্ট, রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ। সো আমরা একটু এই রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে আমরা একটু আজকে কথাবার্তা বলবো, ঠিক আছে? সো রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ শেখানোর আগে তোমরা যদিও জানো আজকে এই বিষয়টা আলোচনা করা ঠিক না, তারপরে একটু তোমাদেরকে ধারণা দিব। ক্লজ আমরা সকলেই জানি ক্লজ 3 প্রকার, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ, আমি প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ আজকে আমি বিস্তারিত আলোচনা করব না, আমি শুধু সাবঅর্ডিনেট ক্লজটা তোমাদেরকে একটু বলতে চাই সংক্ষেপে। সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? যেখানে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং বেশ কয়েকটা কি সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তাই তো? আমি সেন্টেন্স লিখে তোমাদেরকে বলি তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। যেমন যদি আমি একটা সেন্টেন্স যদি তোমাদেরকে লিখি, ধরো একটা সেন্টেন্স লিখতেছি, টার্নিং পয়েন্ট হুইচ হ্যাজ ফুলফিলড, FILLED, which has fulfilled the dream. Turning point which has fulfilled the dream of countless job seekers. Turning point which has fulfilled, turning point যেটা পূরণ করেছে, the dream of countless job seekers, অগণিত জব সিকারদের স্বপ্ন পূরণ করেছে। কি স্বপ্ন হওয়া? to become bankers has a good online platform। একটু বড় সেন্টেন্স লিখলাম, হ্যাঁ, অনলাইন প্ল্যাটফর্ম। আচ্ছা, মিনিংটা একটু শোনেন না ভাই, সুন্দর একটা মিনিং লেখার চেষ্টা করেছি। হ্যাঁ, নিজের প্রতিষ্ঠান তো ভালো করে বুঝবেন। টার্নিং পয়েন্ট হুইচ হ্যাজ ফুলফিলড দ্য ড্রিম অফ কাউন্টলেস জব সিকার টু বিকাম ব্যাংকার্স। টার্নিং পয়েন্ট যেটা অগণিত জব প্রত্যাশীদের ব্যাংকার হওয়ার স্বপ্ন পূরণ করেছে, হ্যাজ আ গুড অনলাইন প্ল্যাটফর্ম। সেই টার্নিং পয়েন্টের না একটা সুন্দর প্ল্যাটফর্ম আছে। আসলেই সত্যি কথা, আমাদের অনলাইন প্ল্যাটফর্মটা খুবই ভালো এবং আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি যে সার্ভিসটা দিই অনলাইনে, বাংলাদেশে কোনো লার্নিং এডুকেশন এত ভালো সার্ভিস দেয় কিনা আমি জানি না। আচ্ছা, তোমরা একটু জানাবা যদি আসলেই কম হয়, তোমরা কমেন্টস করো। আচ্ছা, যেটা আমি বলতে গিয়েছিলাম, শোনেন, এখন আমি যে জিনিসটা বলতে চেয়েছিলাম সাবঅর্ডিনেট ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ, তাই তো? কোন অংশটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলবো আর কোনটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলবো? সংক্ষেপে তোমাদের যদি বলি, WH কোশ্চেন দিয়ে যে পর্শনটা শুরু হয় সেই পর্শনটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলবো। WH কোশ্চেন দিয়ে যে পর্শনটা শুরু হবে সেই পর্শনটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলবো। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে ক্লজ তো অনেক তোমাদের আমরা MCQ-তে পড়াই, এই জন্য এখানে আমি জাস্ট এইটুকু তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে এই জায়গায় প্রিন্সিপাল ক্লজ কোনটা আর সাবঅর্ডিনেট ক্লজ কোনটা তোমাদেরকে যদি একটু বলি ভালো করে বুঝবে। এখানে ভার্ব খোঁজো, ফাইনাইট ভার্ব কয়টা আছে? ফাইনাইট ভার্ব এখানে 2টা আছে। কোনটা? হ্যাজ ফুলফিলড, এটা একটা ফাইনাইট ভার্ব, এটা একটা ভার্ব ফাইনাইট ভার্ব আর কি। আর একটা ফাইনাইট ভার্ব কোনটা? হ্যাজ আ গুড অনলাইন প্ল্যাটফর্ম, এটা একটা ফাইনাইট ভার্ব। হ্যাঁ, এখন যে কয়টা ফাইনাইট ভার্ব থাকবে সে কয়টা সাবজেক্ট থাকবে একটু ভালো করে বুঝো। টার্নিং পয়েন্ট হুইচ হ্যাজ ফুলফিলড, এখানে কি ক্লজ 2টা না? একটু দেখি না, এটা একটা ক্লজ, ভালো করে বুঝবে। এই যে হুইচ হ্যাজ ফুলফিলড দ্য ড্রিম অফ কাউন্টলেস জব সিকার টু বিকাম ব্যাংকার, এটা একটা ক্লজ। আরেকটা ক্লজ কোনটা জানেন? আরেকটা ক্লজ হলো এই যে টার্নিং পয়েন্ট হ্যাজ আ গুড অনলাইন প্ল্যাটফর্ম। সো এই 2টা ক্লজ, একটা হলো টার্নিং পয়েন্ট হ্যাজ আ গুড অনলাইন প্ল্যাটফর্ম, আর একটা হলো হুইচ হ্যাজ ফুলফিলড।
এখন এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটা জানেন? প্রিন্সিপাল ক্লজ হলো টার্নিং পয়েন্ট হ্যাজ আ গুড প্ল্যাটফর্ম, এটা হলো আমার প্রিন্সিপাল ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ কোনটাকে বলছিলাম? যে অংশটা WH কোশ্চেন দিয়ে শুরু হয়। WH কোশ্চেন কোনটা? হুইচ হ্যাজ ফুলফিলড, তাহলে এইটা হলো আমার সাবঅর্ডিনেট ক্লজ। ক্লিয়ার তো বিষয়টা? এখন তোমরা মনে রাখবা এই সাবঅর্ডিনেট ক্লজ যদি রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়, কি দিয়ে শুরু হবে? রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কোনগুলা? হু, হুইচ, হট, দ্যাট, চারটা মুখস্থ করে ফেলবা। রিলেটিভ প্রোনাউন কি বললাম? সাবঅর্ডিনেট ক্লজ যদি রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয় তাহলেই আমি কি করতে পারবো? আমি রিডিউসড ক্লজ করতে পারবো। সেই জিনিসটা কি সেটা একটু আমি তোমাদেরকে একটু উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি বুঝাবো। ভালো করে বুঝবে, ভালো করে বুঝবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা দুই নাম আছে, এটার দুইটা নাম আছে। একটা হলো ডিরেক্ট পাস্ট পার্টিসিপল, ডিরেক্ট পাস্ট পার্টিসিপল মানে ডিরেক্ট V3 আমি লিখে দিলাম, ডিরেক্ট V3 অথবা রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ। রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ এই জিনিসটা কি সেটা আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে যে রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ জিনিসটা কি। ধরো এক নাম্বার এক্সাম্পল আমি বললাম কি দিয়া যায়? আচ্ছা এটা সিম্পল এক্সাম্পল দিই প্রথমে, তাহলে তোমাদের আগের এক্সাম্পলটা বড় হয়ে গেছে, এটা ছোট এক্সাম্পল দিই তোমাদের বুঝাইতে সুবিধা হবে। দ্য টেলিভিশনস, TELEVISIONS, দ্য টেলিভিশনস, আচ্ছা শুধু এস দিলাম সিঙ্গুলার, দ্য টেলিভিশন which is made in Japan, the television which is made in Japan, ওই টেলিভিশন যেটা জাপানে তৈরি হয় is very durable, সেটা খুবই টেকসই হয়। is very durable, ভালো করে বুঝো প্রথম সেন্টেন্সটা। দ্য টেলিভিশন ওই টিভিটা হুইচ ইজ মেড ইন জাপান যেটা জাপানে নির্মিত হয় ইজ ভেরি ডিউরেবল, সেটা খুবই কি হয়? টেকসই হয়। এখন এই সেন্টেন্সটা আমরা কি করেছি? প্রিন্সিপাল ক্লজ কোনটা? প্রিন্সিপাল ক্লজটা হলো দ্য টেলিভিশন ইজ ভেরি ডিউরেবল, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? হুইচ ইজ মেড ইন জাপান, যেটা কোথায় তৈরি হয়েছে? জাপানে তৈরি হয়। তাহলে ওই টিভিটি যেটি জাপানে তৈরি হয় সেটি খুবই টেকসই। এইবার আসো রিডিউসড ক্লজটা কি? তোমরা একটা কথা মনে রাখবা, কোন সাবঅর্ডিনেট ক্লজ যদি হু, হুইচ, হট, দ্যাট এই চারটা দিয়ে শুরু হয় এবং এই সাবঅর্ডিনেট ক্লজের পরে তুমি যদি কোথাও ভার্বের 3 পাও, এই সাবঅর্ডিনেট ক্লজে তুমি যদি কোথাও কি পাও? ভার্বের 3 পাও, তাহলে তুমি ওই বাক্যটা এই যে হুইচ ইজ মেড ইন জাপান এভাবে বাচ্চাদের মতো না লিখে ওই বাক্যটা আরো স্মার্টলি লিখতে পারো। স্মার্টলি কিভাবে লিখতে পারো জানো? জাস্ট কি করবা জানো? তুমি রিলেটিভ প্রোনাউনটা লিখবা না আর অক্সিলারি ভার্বটা লিখবা না, তুমি ডিরেক্টলি ভার্বের 3 নাম্বার দিয়ে শুরু করবা। আমি এই বাক্যটা লিখে দেখাই, দেখো এই বাক্যটাকে আমরা এই শেপেও লিখতে পারি। সেই শেপটা কি ভালো করে দেখো, এই বাক্যটাকে আমরা আরো স্মার্টলি লিখতে পারি কিভাবে? দ্য টেলিভিশন কি বলেছিলাম? রিলেটিভ প্রোনাউনটাকে বাদ দিব, অক্সিলারি ভার্বটাকে বাদ দিব, শুধু ভার্বের 3 নাম্বারটা রাখবো। এই যে রিলেটিভ প্রোনাউনটা বাদ যাবে, এই যে অক্সিলারি ভার্বটা বাদ যাবে, তাহলে কি লিখবো? দ্য টেলিভিশন মেড ইন জাপান ইজ ভেরি ডিউরেবল, এই হলো রিডিউসড ক্লজ অথবা কি বলেছিলাম? ডিরেক্ট ভার্বের 3। তাহলে আমি কোন জায়গায় রিডিউসড ক্লজ? বিশ্বাস করো ভাই, তুমি যখন সেন্টেন্সে কোনো একটা প্যারাগ্রাফ লিখলা, এই প্যারাগ্রাফে তুমি যদি একটা ডিরেক্ট পাস্ট পার্টিসিপল, একটা ডিরেক্ট ভার্বের আইএনজি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এগুলো যদি ঠিকঠাক লিখতে পারো, তোমার রাইট আপ অন্য জায়গায় চলে যাবে, অন্য জায়গায়। সো আমি একটু ভালো করে বলি, কোনটাকে আমি ডিরেক্ট পাস্ট পার্টিসিপল বলতেছি, কোনটাকে আমি রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ বলতেছি, কোন জায়গায় ভালো করে বোঝো। তুমি যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ, আবারও তুমি যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু পাও, রিলেটিভ প্রোনাউন কি কি? হু, হুইচ, হট, দ্যাট, এই চারটা হু, হুইচ, হট, দ্যাট। তুমি যদি কোনো রিলেটিভ প্রোনাউন
সরি তুমি যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ এই রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়, এইবার ওই সাবঅর্ডিনেট ক্লজের পরপরই যদি কি সরি ওই রিলেটিভ প্রোনাউনের পরে একটা কি থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে, তারপরে কি থাকবে, ভার্বের 3 নাম্বার ফর্ম থাকবে। যখন এইটা আমি পাবো তখন আমি কি করব জানো, শুধু রিলেটিভ প্রোনাউনটাকে কেটে দিব, অক্সিলারি ভার্বটাকে কেটে দিব, শুধু কি লিখবো, ভার্বের 3 নাম্বার ফর্মটাকে লিখবো। কিসের জন্য, সেন্টেন্সটাকে অন্যভাবে, সেন্টেন্সটাকে আরো বেশি ওয়েল ডেকোরেটেড, ওয়েল স্ট্যান্ডার্ড ওয়েতে লেখার জন্য। তাহলে এই যে দ্য টেলিভিশন হুইচ ইজ মেড ইন জাপান ওয়াজ ভেরি নাইস, এটা লেখো। আর একটা সেন্টেন্স এই স্টাইলে লেখো, দ্য টেলিভিশন মেড ইন জাপান ইজ ভেরি নাইস। তাহলে এই যে হুইচ আর ইজ সাবঅর্ডিনেট ক্লজ, সরি রিলেটিভ প্রোনাউন, ভালো করে বুঝবে, রিলেটিভ প্রোনাউন আর অক্সিলারি ভার্ব, এটা আমি কি করে দিব, কেটে দিব। এই কাটার পরে ভার্বের 3 নাম্বার ফর্মটা ডিরেক্টলি লিখে দিব, এটাকেই ডিরেক্ট পাস্ট পার্টিসিপল বলা হয়। একটু আনমিউট করে একটু বলবা আমি তোমাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছে কিনা, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। আমি আরো এক্সাম্পল দেখাবো, আগে বলো এটা তোমরা বুঝেছো কিনা, ফার্স্ট বলতে হবে। কথা বলে না কেন, বুঝতে পেরেছো? আচ্ছা তোমাদের মুখ দিয়ে একবার শুনতে চাই, কি বুঝেছো, আমি কি বলতে চাচ্ছি, তাড়াতাড়ি বলো আমি কি বলতে চাচ্ছি। উমা চুপ কেন, তাড়াতাড়ি বলো, একজন দ্রুত বলতে হবে। সেটা কখন কখন তুলে ফেলবো, ঠিক এইভাবে উত্তর চাই আমি তোমাদের মুখ থেকে, ভালো করে বুঝো। স্যার যদি আমরা সাবজেক্ট ক্লজের শুরুতে হুইচ, হোয়াট, দ্যাট এইগুলা থাকে এবং এর পরে সাহায্যকারী ভার্ব এবং তার 3 নম্বর রূপ থাকে, সেক্ষেত্রে আমরা হুইচ এবং সাহায্যকারী ভার্ব বাদ দিয়ে সরাসরি 3 নম্বর ফর্ম দিয়ে করতে পারি। ভেরি গুড। এই হুইচ না বলে রিলেটিভ প্রোনাউন বলো। রিলেটিভ প্রোনাউন 4টা, হু, হুইচ, হোয়াট, দ্যাট। আমি যদি কোনো জায়গায় কি পাবো যে স্যার আমি কোনো সাবঅর্ডিনেট ক্লজ যদি রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়, হু, হুইচ, হোয়াট, দ্যাট, এরপরে যদি আমি একটা অক্সিলারি ভার্ব পাই, তারপরে যদি আমি ভার্বের 3 পাই, তাহলে স্যার আমি ওই বাক্যটাকে আমি রিডিউসড ওয়েতে লিখতে পারি। কিভাবে রিডিউসড ওয়েতে লিখবো, যে স্যার আমি রিলেটিভ প্রোনাউনটাকে তুলে দিব, স্যার আমি অক্সিলারি ভার্বটাকে তুলে দিব, দিয়ে শুধুমাত্র ভার্বের 3 নাম্বার ফর্মটা লিখবো। এই সেন্টেন্সের থেকে এই সেন্টেন্সটা 10 গুণ ওয়েটফুল সেন্টেন্স, মনে থাকে জানো, সেই জন্য এটা আমি এইভাবে লিখবো। আমি কি তোমাদেরকে বুঝাইতে পেরেছি? আচ্ছা এইবার আসো, আমি আরো কিছু একবারে তোমাদেরকে দেখাই দিচ্ছি যে কি কোনগুলো আসতে পারে। ভালো করে দেখো, একটা জাস্ট রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ, রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ কোনটাকে বলে সবগুলা লিখে দেখাচ্ছি, ভালো করে বুঝো। ওই একটা এক্সাম্পল দিয়েই আমি সব লিখে দেখাচ্ছি। হ্যাঁ, ধরো 1 নাম্বার, দ্য ফ্যান, ছোট করে লিখলাম, দ্য ফ্যান হুইচ ইজ মেড ইন জাপান ইজ ভেরি নাইস। জাপানের তৈরি ফ্যান খুবই ভালো। এটা প্রেজেন্ট ইনডিফিনিটে করেছি, প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ। এই যে দেখো, হুইচ ইজ মেড ইন জাপান, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। আবার এটাকে এভাবেও লিখতে পারতাম, দ্য ফ্যান, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখো, হুইচ ইজ বিং, হুইচ ইজ বিং মেড ইন জাপান ইজ ভেরি নাইস। যে ফ্যানটা জাপানে তৈরি হচ্ছে সেটা খুবই ভালো। আমি সবগুলো ফরম্যাট দেখাই দিচ্ছি তোমাদেরকে। এরপরে দ্য ফ্যান হুইচ হ্যাজ বিন মেড, পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ, হ্যাজ বিন মেড ইন জাপান ইজ ভেরি নাইস। এরপরে 4 নাম্বার, পাস্ট ইনডিফিনিটে করো, দ্য ফ্যান হুইচ was made in জাপান কমা ইজ ভেরি নাইস, যেটা জাপানে তৈরি হয়েছিল সেটা হয় খুবই ভালো। এরপরে আমি ফিউচার ইনডিফিনিটে করলাম, দ্য ফ্যান হুইচ উইল বি মেড ইন জাপান ইজ ভেরি নাইস। এই সবগুলা বাক্যকে আমি একটা ওয়েতে লিখতে পারি, এই সবগুলা সেন্টেন্সকে আমি একটা ওয়েতে লিখতে পারি। সেটা কি জানো, দ্য ফ্যান মেড ইন জাপান ইজ ভেরি নাইস। এই সবগুলা সেন্টেন্সকে একভাবে লিখবো। কিভাবে, এই যে দেখো, দ্য ফ্যান হুইচ, এই
সাবঅর্ডিনেট ক্লজ রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হইছে হুইচ, এরপরে কি আছে অক্সিলারি ভার্ব, তারপরে কি আছে ভার্বের থ্রি। যখনই আমি ভার্বের থ্রি পাবো আমি রিলেটিভ প্রোনাউনটাকে কেটে দিব, আমি অক্সিলারি ভার্বটাকে কেটে দিব, আমি জাস্ট লিখবো দ্য ফ্যান মেড ইন জাপান ইজ ভেরি নাইস। আবার দেখো এই যে রিলেটিভ প্রোনাউন, এরপরে অক্সিলারি ভার্ব, এরপরে ভার্বের থ্রি, আমি অক্সিলারি ভার্ব কাটবো, রিলেটিভ প্রোনাউন কাটবো। আবার দ্য ফ্যান হুইচ হ্যাজ বিন মেড, এই যে দেখো আমি রিলেটিভ প্রোনাউন পেয়েছি, অক্সিলারি ভার্ব পেয়েছি, তারপরে ভার্বের থ্রি। যখনই পরে ভার্বের থ্রি পাবো, এই যে সাবঅর্ডিনেট ক্লজটি রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হবে, এর পরপরই যদি ভার্বের থ্রি পাও, তুমি জাস্ট রিলেটিভ প্রোনাউন এবং অক্সিলারি ভার্বকে অমিট করে দাও। এই যে হুইচ হ্যাজ বিন কাটা শুধু মেড হবে, এই যে হুইচ ওয়াজ কাটা শুধু মেড হবে, এই যে হুইচ উইল বি কাটা শুধু মেড হবে। তাহলে কি পাইলাম, সাবঅর্ডিনেট ক্লজটি যদি রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয় এবং ওই অংশে যদি ভার্বের থ্রি থাকে, আমরা রিলেটিভ প্রোনাউন এবং অক্সিলারি ভার্ব সরাই দিয়ে শুধুমাত্র কি পাবো, আমি শুধুমাত্র ভার্বের থ্রিটাকে লিখবো, যেটাকেই বলি রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ অথবা ডিরেক্ট ভার্বের 3 নাম্বার ফর্ম। বলো ভাই কি বলতে চাচ্ছো? তারপরে বিষয়টা দাঁড়াচ্ছে হলো রিলেটিভ প্রোনাউনের পর সেই ক্লোজটা যদি প্যাসিভে থাকে, না প্যাসিভ কোনো কথা না, একটু অ্যাক্টিভও থাকতে পারে, প্যাসিভ বলবা না, বলবা ভার্বের থ্রি থাকবে, ভার্বের থ্রি থাকবে, প্যাসিভ না অ্যাক্টিভও হইতে পারে। অ্যাক্টিভ দেখাচ্ছে একটু পরেই, আগে এটা বুঝেছো কিনা বলো। তাহলে তোমার মাথায় কি থাকবে যে স্যার সাবঅর্ডিনেট ক্লজ যদি রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয় আর ওই রিলেটিভ মানে ওই সাবঅর্ডিনেট ক্লজ যদি ভার্বের থ্রি থাকে, তাহলে আমরা কি করব, রিলেটিভ প্রোনাউনটা এবং অক্সিলারি ভার্বটাকে কি করব, কেটে দিব, দিয়ে ডিরেক্টলি ভার্বের 3 নাম্বার ফর্মটা লিখবো। দ্য ফ্যান হুইচ ইজ মেড, হুইচ ইজ বাদ, দ্য ফ্যান মেড ইন জাপান ইজ ভেরি নাইস। ক্লিয়ার বিষয়টা? এখন আসো, তুমি বললা স্যার প্যাসিভে থাকবে, নো অ্যাক্টিভেও তো থাকতে পারে। আগের সেন্টেন্সটা চলে আসো, কি লিখছিলাম বলো, টার্নিং পয়েন্ট হুইচ হ্যাজ ফুলফিলড দ্য ডিমান্ড অফ কাউন্টলেস জব সিকার্স টু বিকাম ব্যাংকার্স হ্যাজ আ গুড অনলাইন প্ল্যাটফর্ম। এখন তোমরা বলো এই বাক্যটাকে যদি আমি রিডিউসড করতে চাই, আমি কি লিখবো বলো? এই বাক্যটাকে কেউ রিডিউসড করে শোনাও, এই বাক্যটাকে কেউ রিডিউসড করে শোনাও। টার্নিং পয়েন্ট ফুলফিলড ভেরি গুড, হয়েছে আর লাগবে না, ভেরি গুড। তার মানে একটু ভালো করে বোঝো, টার্নিং পয়েন্ট হুইচ, এটা তো সাবঅর্ডিনেট ক্লজ, এবং সাবঅর্ডিনেট ক্লজটা কি দিয়ে শুরু হয়েছে, রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে। আবার ওই সাবঅর্ডিনেট ক্লজ অংশে ভার্বের 3 নাম্বার ফর্মও আছে। তাহলে আমরা কি করব, জাস্ট সাবঅর্ডিনেট ক্লজটাকে সরাই দিব, অক্সিলারি ভার্বটাকে সরাই দিব, শুধুমাত্র ভার্বের 3 নাম্বার ফর্মটাকে রাখবো। কিসের জন্য? সেন্টেন্সটা কি স্মার্টলি প্রেজেন্ট করার জন্য। তাহলে আমি কি পড়বো, টার্নিং পয়েন্ট fulfilled the dream of countless job seekers to become bankers has a good online platform. টার্নিং পয়েন্ট যেটা অগণিত মানুষের ব্যাংকার হওয়ার স্বপ্ন পূরণ করেছে, তার একটা ভালো অনলাইন প্ল্যাটফর্ম আছে। আমি ক্লিয়ার করতে পেরেছি কিনা? সো এই পরের অংশে প্যাসিভই হইতে হবে তা না, মূল অংশ ভার্বের 3 নাম্বার ফর্ম থাকা লাগবে। যদি আমি ভার্বের 3 নাম্বার ফর্ম পাই, তাহলে রিলেটিভ প্রোনাউনটা এবং অক্সিলারি ভার্বটাকে আমি বাদ দিয়ে দিব। ওকে, কথা বলে না কেন? আচ্ছা, যারা একটু ফেসবুকে আছেন, খুব কঠিন জিনিস দিচ্ছি কিনা, কিন্তু এই জিনিসগুলো যে ভাই কি দরকার। আপনারা ফ্রি হ্যান্ড রাইটিং, আই গো, হি গোজ, শি গোজ, হাবি জাবি ফ্রি হ্যান্ড রাইটিং শেখেন। আরে যেটা আমার সেন্টেন্স দরকার নাই, আই গো, হি গোজ, এটা শেখার দরকার আছে, এইটা এখন শিখবো। আমি জব পাবো, তার মানে কি আমার লেখার একটা অন্য মান থাকবে। টেনশন নাই, 10টা এক্সাম্পল প্র্যাকটিস করবো, না শিখায় ছাড়বো না। আসো তাইলে আমি রিডিউসড ক্লজের ব্যবহার, তার আগে একটা ছেলে একটা কথা বলেছিল, আমি ওইটা একটু দেখতে চাই। আচ্ছা, এই যে এইটা একটু তাগান সবাই। এই বাক্যটা আমার একটা অনলাইনে একটা ছেলে বলেছিল যে স্যার আই স্টাডি, এখানে এইটা হবে, এখানে এইটা হবে, আমি একটু রেড কালার নিই, যেটা আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 2 নাম্বার সেন্টেন্সে পড়েছিলাম, 4 নাম্বার সেন্টেন্সে, যে স্যার আই স্টাডি হুইচ ওয়াজ কন্ডাক্টেড হবে। একটা ছেলে এখানে লিখেছিল যে স্যার এই বাক্যটা এটা হওয়া উচিত ছিল, আই স্টাডি হুইচ ওয়াজ কন্ট্যাক্টেড বাই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইন 2012 রিপোর্টেড দ্যাট। এখন ভাই আসলেই তুমি ঠিক ছিলা ভাই, এখানে বাক্যটা এইটাই লেখা ছিল, আই স্টাডি হুইচ ওয়াজ কন্ডাক্টেড। কিন্তু তারা কি করেছে জানেন? দেখেন, আমি এই অংশটা একদম একটা পত্রিকার অংশ কেটে নিয়ে আইছি,
পত্রিকাতে ঠিক এইভাবে লেখে, আই স্টাডি হুইচ ওয়াজ কন্ডাক্টেড, তারা হুইচ ওয়াজ দেবে না। কেন দেবে না? কারণ এখানে রিলেটিভ প্রোনাউন পাইছে, তারপরে অক্সিলারি ভার্ব পাইছে, তারপরে ভার্বের 3 নাম্বার। যখনই ভার্বের 3 নাম্বার পাবে তারা বাক্যটাকে রিডিউসড করার জন্য ওই রিলেটিভ প্রোনাউন এবং অক্সিলারি ভার্বটাকে বাদ দেবে। দেখেন পত্রিকায় কিন্তু এভাবেই লেখে। সো তুমি যে বলেছিলে আই স্টাডি হুইচ ওয়াজ কন্ডাক্টেড, এটা ঠিক ছিল, কিন্তু ওই হুইচ ওয়াজ এটা লেখে না ইংরেজরা, এটা খুব কম লেখে, এই জন্য আই স্টাডি কন্ডাক্টেড। কিন্তু তোমাকে বুঝতে হবে আই স্টাডি হুইচ ওয়াজ কন্ডাক্টেড। ভাই বুঝেছো কিনা? কথা বলো। আচ্ছা রেসপন্স করতে হবে তো, কঠিন লাগলে বলো, আরো এক্সাম্পল দিয়ে বুঝাবো। বুঝতে পারছি স্যার। এইবার আসো, এটা একটু হাই থট জিনিস, এটা শিখতে পারলে যে কি মজা লাগবে তোমার, এবং তুমি এটা শেখার পরে এগুলো বাক্যে অ্যাপ্লাই করো, তারপরে তোমার রাইটিংটা কাউকে দেখায়ও। আচ্ছা এইবার এই রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লসে আমি তোমাদের কয়েকটা এক্সাম্পল দেখাবো যে ওয়েতে তুমি রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লসটা করতে পারো। হ্যাঁ আচ্ছা, সৌরভ রহমান ফুলফিল্ড। আচ্ছা ওকে, সুমন স্যারের সপ্তাহে একদিন ফ্রি ক্লাস অফলাইন। হ্যাঁ আমরা তো দিচ্ছি তোমাকে অফলাইনে। আচ্ছা ক্লিয়ার স্যার। আচ্ছা যারা অনলাইনে আসছো তোমরা জিনিসটা কি এনজয় করতেছো কিনা বলবা, কারণ এটা অনেক অন্য লেভেলের জিনিস এবং বাজারের বইতেও এগুলা নাই, বিশ্বাস করো। কিন্তু আর অন্য প্রতিষ্ঠানে তো কথাই বলবো না, কিন্তু লেখার মধ্যে এগুলো অন্য কিছু। এখন তুমি বলতে পারো যে স্যার আপনি শিখাচ্ছেন বলে এগুলো ভালো। নো, আমি সেটা বলবো না। আমি বলবো আজকে এই জিনিসগুলো শেখার পরে কালকে সকালবেলা তুমি একটা পত্রিকা পড়বা, পত্রিকা পড়ার পরে ওই পত্রিকার অংশগুলো তোমরা কিন্তু একটু দেখবে এগুলো আছে কিনা। অ্যাপোজিশনও খুব ইম্পর্টেন্ট ফর রিটেন। উজ্জ্বল হোসেন, অ্যাপোজিশন ইম্পর্টেন্ট আমরা জানি, এরপরে অ্যাপোজিশন আছে, টেনশন করো না, উত্তেজিত হওয়া যাবে না। উত্তেজনা খুবই খারাপ, যত উত্তেজনা তত পারফরমেন্স খারাপ। হ্যাঁ আরো বড় হইলে আরো বুঝবা। এখন তোমার মনে রাখো আমরা যেগুলা দিব রিটেনের জন্য একদম বলছিলাম না যে গ্যারান্টি সহকারে বলতেছি, এরকম রিটেন ব্যাস কোথাও পাবা না, এবং এই রিটেন করার পরে তোমার ম্যান্ডেটরি তুমি 10 মার্ক বেশি পাইলেও পাবা। ওয়েট করো, সবগুলাই পাবা। হ্যাঁ অ্যাপোজিশনের উপরে একটা ক্লাস আছে, আমার টেনশন নেই। আচ্ছা 2 নাম্বার লেকচার শিটটাই অ্যাপোজিশন আছে। হ্যাঁ সেন্টেন্স এক্সটেন্ড, একটা ছোট বাক্যকে আইগো, এই আইগোকে কত চমৎকার ভাবে তুমি 3 লাইনে করবে সেটাও আমি দেখাই দিব, টেনশন করো না। এখন আসো আমরা ডিরেক্ট পাস্ট পার্টিসিপলটা শিখবো, কি বলতেছে একটু দেখি। সো ডিরেক্ট পাস্ট পার্টিসিপল সেটা আমরা একটু শিখবো। ও 4 নাম্বার চলে আসলো। হ্যাঁ আমরা পেয়েছি ডিরেক্ট পাস্ট পার্টিসিপল বা রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ, সেটা এখন আমরা করা শিখবো। একটা সেন্টেন্স দিব আমি 8-10টা, এই সেন্টেন্স দিয়ে তোমরা ডিরেক্ট পাস্ট পার্টিসিপল আমি তোমাদেরকে করানো শিখবো। ক্লিয়ার বিষয়টা? এখন আসো কি বলতেছে দেখো, 1 নাম্বারটা, দ্য অ্যামাউন্ট অফ মানি, ওই পরিমাণ টাকা, দ্যাট ইজ সেন্ট টু বাংলাদেশ এভরি ইয়ার, বাংলাদেশে যে পরিমাণ টাকা প্রতি বছর পাঠানো হয় বাই আওয়ার মাইগ্রেন্ট ওয়ার্কার্স, আমাদের বিদেশি শ্রমিক দ্বারা বাংলাদেশে প্রতি বছর যে পরিমাণ টাকা পাঠানো হয় ইজ হিউজ, সেই পরিমাণটা অনেক বেশি। ভাই এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটা জানো? প্রিন্সিপাল ক্লজটা হলো দ্য অ্যামাউন্ট অফ মানি ইজ হিউজ, ওই টাকাটা খুব বেশি। কোন টাকাটা? দ্যাট ইজ সেন্ট টু বাংলাদেশ, যেটা বাংলাদেশে পাঠানো হয়। এখন কি বলেছিলাম, এই দ্যাট দিয়ে শুরু হয়েছে সাবঅর্ডিনেট ক্লজ, হু, হুইচ, দ্যাট, হু, হুইচ, হোয়াট, দ্যাট, এই 4টা দিয়ে শুরু হবে তাই না? এখন দ্যাট দিয়ে শুরু হয়েছে, এখন দেখবো দ্যাটের পরে ভার্বের 3 নাম্বার আছে কিনা। ইয়েস, সেন্ট ভার্বের 3 নাম্বার আছে। তাহলে আমার কাজ কি? রিলেটিভ আমরা রিডিউসড ক্লজ করার জন্য বা ডিরেক্ট ভার্বের 3 নাম্বার করার জন্য আমরা কি করব? জাস্ট অক্সিলারি ভার্বটা আর রিলেটিভ প্রোনাউনটাকে সরাই দিব। তার মানে কোনটা কোনটা বাদ হবে? এই দ্যাটটা বাদ হবে, ইজটা বাদ হবে। তার মানে বাক্যটা কি হবে শোনো, the amount of money sent to বাংলাদেশ। ওই সেন্ট মানেই কি জানেন? সেন্ট মানেই হলো হুইচ ইজ সেন্ট, সেন্ট মানেই কিন্তু হুইচ ইজ সেন্ট। দ্য অ্যামাউন্ট অফ মানি সেন্ট টু বাংলাদেশ এভরি ইয়ার বাই আওয়ার মাইগ্রেন্ট ওয়ার্কার ইজ ভেরি নাইস। অসংখ্য ধন্যবাদ সুজিত হালদার, ভেরি গুড। সরকার অসংখ্য ধন্যবাদ, নাহিদ অসংখ্য ধন্যবাদ। এভাবে রেসপন্স করবো আমরা। ওকে রোকসানা, রোকসানা নাকি রোকসানা, দ্য অ্যামাউন্ট অফ মানি সেন্ট টু বাংলাদেশ। আজ থেকে কিভাবে লিখবা, অন্যরকম একটা লেভেল পাবা, তোমরা ফ্লেভার পাবা, মজা লাগবে দেখবা। আজ থেকে পত্রিকা যখন পড়বা, আমার 1 আর 2 ক্লাসটা করো, এরপরে পত্রিকা পড়লেও দেখবা তোমার কেমন ভালো লাগতেছে, কারণ তুমি এগুলো খুব এনজয় করতে পারবা। আচ্ছা এবার আসো তাইলে 2 নাম্বার কি হবে সেটা আমরা একটু দেখতে চাই। টেলিভিশন হুইচ হ্যাভ বিন মেড ইন জাপান,
লাস্ট লঙ্গার। টেলিভিশন যেটা জাপানে তৈরি সেটা দীর্ঘস্থায়ী হয়, সেটা অনেক টেকসই হয়। তাহলে টেলিভিশন হুইচ হ্যাভ বিন মেড ইন জাপান, সেন্টেন্সটা কিন্তু ঠিক আছে, কিন্তু এই সেন্টেন্সটাকে আরো স্মার্টলি আমরা কিভাবে বলতে পারি? টেলিভিশন মেড ইন জাপান, টেলিভিশন মেড ইন জাপান লাস্ট লঙ্গার। জাপানের তৈরি টেলিভিশনগুলো দীর্ঘস্থায়ী হয়। এখন তাহলে যখনই এটা থাকবে তোমরা মনে করবো আল্লাহ সেন্টেন্সটা কি ভুল আছে নাকি? নো, সেন্টেন্সটা ঠিক আছে। টেলিভিশন মেড ইন জাপান, এখানে রিডিউসড ক্লজ করা হয়েছে, এখানে রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ করা হয়েছে, এখানে ডিরেক্ট পাস্ট পার্টিসিপল ফর্ম নিয়ে আসা হয়েছে। সো টেলিভিশন মেড ইন জাপান লাস্ট লঙ্গার, এটা বেশি সুন্দর। সো 3 নাম্বার ভাই আমরা যে জিনিসটা শিখতেছি ডিরেক্ট পাস্ট পার্টিসিপল বা রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ, এটা আমরা আয়ত্ত করার চেষ্টা করতেছি, কারণ সেন্টেন্সে এটা লিখতে হয়, তাহলে আমার লেখাটা মানে ভালো হয়। এবং আমরা যখন কোনো প্যাসেজ পড়বো, পত্রিকা পড়বো, এখানে প্রচুর পরিমাণে রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ আছে, এই জন্য ওগুলো আমাদের জন্য শিখতে সুবিধা হবে। এখন আসো 3 নাম্বার কি বলতেছে ভালো করে বুঝবে। আর ট্রাইব্যুনাল ইন বাংলাদেশ, বাংলাদেশের ট্রাইব্যুনাল ইনভেস্টিগেটেড অর ক্রাইমস, যেটা আমাদের অর ক্রাইমস ইনভেস্টিগেট করেছিল, দ্যাট ওয়ার কমিটেড ডিউরিং 1970 ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ফ্রম পাকিস্তান। ভাই পাকিস্তান থেকে আমরা যে ইন্ডিপেন্ডেন্স পাইছিলাম, এই স্বাধীনতার সময় যে অর ক্রাইমটা ঘটেছিল, ওই অর ক্রাইমটা এই ট্রাইব্যুনাল কি করতেছে? ইনভেস্টিগেট করতেছে। তাহলে মূল জিনিস কোনটা? আমাকে এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটা? আর ট্রাইব্যুনাল ইন বাংলাদেশ অর ক্রাইম, এটা কি করেছিল? এটা দ্যাট ওয়ার কমিটেড ডিউরিং ফ্রম আর ট্রাইব্যুনাল ইন বাংলাদেশ ইনভেস্টিগেট অর ক্রাইমস, এটাই কিন্তু মূল প্রিন্সিপাল ক্লজ। আর ট্রাইব্যুনাল ইন বাংলাদেশ ইনভেস্টিগেটেড, এই ইনভেস্টিগেটেড এটা হলো আমার ভার্ব, আর ট্রাইব্যুনাল ইন বাংলাদেশ এটা আমার সাবজেক্ট। আর পরের যে অংশটা দ্যাট ওয়ার কমিটেড ডিউরিং 1971, এটা সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজটা কি দিয়ে শুরু হয়েছে? দ্যাট দিয়ে শুরু হয়েছে, রিলেটিভ প্রোনাউন। এখন দেখবো এই রিলেটিভ প্রোনাউন দিয়ে যখন কোনো সাবঅর্ডিনেট ক্লজ শুরু হবে, ওই বাক্যে ভার্বের 3 নাম্বার আছে কিনা? দ্যাট ওয়াজ কমিটেড, দ্যাট ওয়ার কমিটেড, ইয়েস ভার্বের 3 নাম্বার ফর্ম আছে। তখন আমরা কি করব? জাস্ট রিলেটিভ প্রোনাউনটাকে কেটে দিব, অক্সিলারি ভার্বটাকে কেটে দিব। তার মানে এই অংশটা আর এই অংশটা আমরা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে বাক্যটা কি হবে? ট্রাইব্যুনাল ইন বাংলাদেশ ইনভেস্টিগেটেড অর ক্রাইমস committed during 1971. ওই committed মানে কি? that were committed, which were committed. so which were এটা লেখার প্রয়োজন নাই। কারণটা কি? কারণটা হলো সেন্টেন্সটাকে স্মার্টলি প্রেজেন্ট করার জন্য। আচ্ছা বাপ্পি ভাই আমাদের সাথে যুক্ত হয়েছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা অভ্র আদিত্য, দ্যাট ওয়ার, ভেরি গুড অভ্র। এভাবে তোমরা একটু সবাই যারা ফেসবুকে আসো একটু কমেন্টস করো, জিনিসটা তাহলে আমি বুঝতে পারবো যে নিতে পারতেছো কিনা, কারণ এগুলা হাই থট, এগুলা তোমরা তেমন বইয়ে পাবা না। দেখো আচ্ছা এখন আসি আমরা পরেরটাই চলে যাই, 4 নাম্বার একটু প্র্যাকটিসে চলে যাই। আচ্ছা আজকে কিন্তু আরো একটা টপিক শিখাবো। সো প্রথমে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে কথা বলেছি, এরপরে ডিরেক্ট পাস্ট পার্টিসিপল নিয়ে কথা বলছি এখন, বা রিডিউসড ক্লজ নিয়ে, এরপরে আমরা আরেকটা পট নিয়ে কথা বলবো। এখন আসে এটা আরো কয়েকটা প্র্যাকটিস করি। 4 নাম্বার কি বলতেছে? দ্য লেটার হুইচ ওয়াজ টাইপড বাই মহাত্মা গান্ধী, বলতে ওই লেটার যেটা মহাত্মা গান্ধী টাইপ করেছিল when he was detained in India by British forces in 1943, যখন সে ব্রিটিশ ফোর্স দ্বারা ইন্ডিয়াতে কি ছিল? আবদ্ধ ছিল। কন্টেইনস, ওই চিঠিটা কন্টেইনস করে কি? কন্টেইনস করে আ প্লি ফর হিজ ফ্রিডম, তার স্বাধীনতার যে তাড়না, এই তাড়নাটা কি করে? কন্টেইন করে। ভাই একটু বুঝে বুঝে পড়ো না, ইংলিশের মতো এত মজার সাবজেক্ট আর নেই। তোমরা শুধু গ্রামার গ্রামার গ্রামার, তোমরা গ্রামার নিয়ে পাগল, কোনটা প্রপার নাউন কোনটা কমন নাউন। ভাই ইংলিশ এত শর্ট জিনিস না, এত সংকীর্ণ না যে শুধু প্রপার নাউন নিয়ে চিন্তা করবে, শুধু কমন নাউন নিয়ে চিন্তা করবে। ইংলিশটা অনেক মজার জিনিস, এর মধ্যে এত ভালো লাগা কল্পনা করতে পারবেন না। এই বাক্যটা দেখেন না কিভাবে ভাঙা যায়, ভালো করে বুঝবেন। এই বাক্যের ক্লজ হলো 3টা অংশ, 3টা ক্লজ। কোন 3টা ক্লজ ভালো করে বোঝেন। প্রথম ক্লজ, দ্য লেটার কন্টেইনস আ প্লি ফর হিজ ফ্রিডম, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। দ্য লেটার কন্টেইনস, ওই চিঠিটা বহন করে কি? বহন করে আ প্লি অফ দ্য ফ্রিডম, স্বাধীনতা আকাঙ্ক্ষা বহন করে। এবার আরেকটা ক্লজ কি? ওই লেটারটা কখন টাইপ করা হয়েছিল? এই যে আরেকটা ক্লজ, আমি আরেকটা ক্লজ আরেকটা কালি দিয়ে দেখাচ্ছি। হুইচ ওয়াজ টাইপড বাই মহাত্মা গান্ধী, যেটা মহাত্মা গান্ধী দ্বারা টাইপ করা হয়েছিল। আরো একটা ক্লজ আছে, সেই ক্লজটা কোনটা? when he was detained in India by British forces. সো প্রিন্সিপাল ক্লজ কোনটা? লালের অংশ, দ্য লেটার কন্টেইনস। আর এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনগুলা? এই যে সাবঅর্ডিনেট ক্লজ, হুইচ ওয়াজ টাইপড বাই মহাত্মা গান্ধী। আরেকটা কোনটা? when he was detained।
আমি কি বলেছিলাম, সাবঅর্ডিনেট ক্লজ রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হবে। এই রিলেটিভ প্রোনাউন কি কি? হু, হুইচ, হট, দ্যাট। এখন ভাই এই জায়গায় হোয়েন দিয়ে শুরু হয়েছে, ওই অংশ কি আমি রিডিউস করতে পারবো? নো, কারণ রিডিউস করতে গেলে চারটার যে কোনো একটা, হু, হুইচ, হট, দ্যাট। এই জন্য এই অংশটা দেখো হুইচ দিয়ে শুরু হয়েছে, এবং হুইচের পরে দেখলাম ভার্বের থ্রি আছে। সো যখনই ভার্বের থ্রি পাবো তখন কি করব? রিডিউসড ক্লজ করব। তার মানে হুইচ ওয়াজ এটাকে আমি লিখবো না, স্মার্টলি লেখার জন্য কি লিখবো? দ্য লেটার টাইপড বাই মহাত্মা গান্ধী when he was detained in India British forces 1943 contains a plea. সো এটা হলো মূল বিষয়। সো তুমি রিডিউস করবে কোনটা? হুইচ ওয়াজ টাইপ, হুইচ ওয়াজ এটা বাদ, শুধু কি লিখবো? আ লেটার, দ্য লেটার টাইপড বাই মহাত্মা গান্ধী। না ভাই একটু পানি খাওয়াবা। দ্য লেটার টাইপড বাই মহাত্মা গান্ধী। সো এটা হলো মূল অংশটা। সো এটাকেই বলি আমরা ডিরেক্ট পাস্ট পার্টিসিপল বা রিডিউসড ক্লজ। ওকে, এই এটা ক্লিয়ার হয়েছে কিনা? কোন অংশ রিডিউস করব বুঝতেছো তোমরা এখন? তাহলে তাড়াতাড়ি বলতে হবে। আচ্ছা একটু বলো ক্লাসটা খুব কঠিন হচ্ছে কিনা, তাইলে আমি এই পর্যন্ত রেখে দিব। খুব কি কঠিন লাগতেছে? মজা পাচ্ছ কিনা? আরো মজা পাবা কখন জানো? যখন কালকে সকালে, কালকের দিন থেকে পত্রিকা পড়বা, যখন পত্রিকাতে এগুলো হরহামেশাই তুমি পাবা, তখন বেশি এনজয় করতে পারবা। ক্লিয়ার বিষয়টা? ওকে জি স্যার, ঠিক আছে। আচ্ছা হুইচ ওয়াজ, হ্যাঁ হ্যাঁ অভ্র ঠিক আছে, হুইচ ওয়াজ। হ্যাঁ আমরা আরেকটা করব, তারপর আমি পরের ইয়েতে চলে যাব। আসো পরেরটা কি বলতেছে? দ্য ডিসিশন, ওই ডিসিশন দ্যাট ওয়াজ মেড ইন মিটিং, যেটা মিটিং এ কি করা হয়েছিল? নেওয়া হয়েছিল। দ্য ডিসিশন দ্যাট ওয়াজ মেড ইন দ্য মিটিং, ওই ডিসিশন যেটা মিটিং এ নেওয়া হয়েছিল, হুইচ ওয়াজ হেল্ড লাস্ট নাইট, যে মিটিংটা গত রাত্রে অনুষ্ঠিত হয়েছিল, ওয়াজ most accepted, was not হবে এটা, was not accepted by the majority of the committee member, সেই ডিসিশনটা বেশিরভাগ সদস্য দ্বারা কি করা হয়নি? অ্যাকসেপ্ট করা হয়নি। কি সুন্দর একটা সেন্টেন্স দেখো না। দ্য ডিসিশন, ওই ডিসিশনটা, দ্যাট ওয়াজ মেড ইন দ্য মিটিং, ওই ডিসিশনটা যেটা মিটিং এ নেওয়া হয়েছিল। কোন মিটিং? হুইচ ওয়াজ হেল্ড লাস্ট নাইট, যেটা গত রাত্রে হয়েছিল। তাহলে গত রাত্রে অনুষ্ঠিত মিটিং এ যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল, ওয়াজ নট অ্যাকসেপ্টেড বাই দ্য মেজরিটি অফ দ্য কমিটি মেম্বার্স। আচ্ছা তোমাদেরকে একটু বলতে হবে এই বাক্যে ক্লজ কয়টা? এই বাক্যে ক্লজ কয়টা? এই একজন আনমিউট করো, তাড়াতাড়ি আনমিউট করো। সুজিত হালদার তুমি একটু আনমিউট করো। সুজিত হালদার তুমি যে লিখলা তিনটা ক্লজ তোমার মুখ দিয়ে, নাহিদ, সুজিত হালদার অথবা নাহিদ আনমিউট করো দ্রুত। তুমি আমাদেরকে বলে শোনাবা, প্রথমে বলো প্রিন্সিপাল ক্লজ কোনটা, দ্রুত বলো। এই বাক্যে প্রিন্সিপাল ক্লজ কোনটা? সুজিত অথবা নাহিদ। ভেরি গুড। দ্য ডিসিশন was not accepted by the majority of the ভেরি গুড। এখানে মূল ক্লজটা হলো দ্য ডিসিশন ওয়াজ নট অ্যাকসেপ্টেড, এটা হলো আমার প্রিন্সিপাল ক্লজ, এটা হলো আমার প্রিন্সিপাল ক্লজ। দ্য ডিসিশন ওয়াজ নট অ্যাকসেপ্টেড বাই দ্য মেজরিটি অফ দ্য কমিটি মেম্বার্স, এটা হলো আমার প্রিন্সিপাল ক্লজ। ভেরি গুড। আর সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? দ্যাট ওয়াজ মেড ইন দ্য মিটিং হুইচ ওয়াজ হেল্ড। এবার আসো, এই যে দুইটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, দুইটা সাবঅর্ডিনেট ক্লজই কি দিয়ে শুরু হয়েছে? রিলেটিভ প্রোনাউন। এই হু, হুইচ, হট, দ্যাট, দ্যাটও রিলেটিভ প্রোনাউন, হুইচও রিলেটিভ প্রোনাউন। সো এই রিলেটিভ প্রোনাউনের পরে দেখো তো ভার্বের 3 নাম্বার আছে কিনা? ইয়েস। মেড ভার্বের 3 নাম্বার, হেল্ড ভার্বের 3 নাম্বার, হেল্ড ভার্বের 3 নাম্বার। তার মানে এই বাক্যটাই আমি দুই জায়গায় রিডিউস করতে পারি, একটা হলো দ্যাট ওয়াজ আর একটা হলো হুইচ ওয়াজ। এই বাক্যটা কিভাবে বলবো সবাই শোনেন। The decision made in the meeting, the decision made in the meeting held last night, ওই ডিসিশন যেটা মিটিং এ হয়েছিল, লাস্ট নাইটে অনুষ্ঠিত হয়েছিল। দ্য ডিসিশন মেড ইন দ্য মিটিং হেল্ড লাস্ট নাইট ওয়াজ নট অ্যাকসেপ্টেড, ওয়াজ নট অ্যাকসেপ্টেড। সো এই ছিল আমাদের ডিরেক্ট পাস্ট পার্টিসিপলটা, একটু ভালো করে বুঝবে তোমরা। হ্যাঁ, সো এটা গেল আমাদের ডিরেক্ট পাস্ট পার্টিসিপল। আমি আজকে আরো একটা টপিক আছে, সেই টপিকটা একটু তোমাদের সামনে উপস্থাপন করব। হ্যাঁ, সো 6, 7, 8, 9, 10 আমি আর বলতেছি না, এটা ছিল। তোমরা একটু দেখে নিও অবশ্যই, যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই বলবে। হ্যাঁ, এখন আসো আমি পরের যে টপিকটা, আর একটা টপিক আজকে পড়াবো, সেই টপিকে চলে আসি। ডিরেক্ট ভার্ব আইএনজি।
ডিরেক্ট ভার্ব আইএনজি। এই আগেরটা পড়েছি কি ডিরেক্ট ভার্বের 3 নাম্বার ফর্ম, আর এবার পড়ছি ডিরেক্ট ভার্বের আইএনজি। ডিরেক্ট ভার্বের আইএনজি কি সেটা একটু তোমাদেরকে যদি দেখাই, যেহেতু সময় কম আমি তোমাদেরকে একবারে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ দেখো, যদি কোনো সেন্টেন্স এভাবে হয়, এটা ওই রিলেটিভ প্রোনাউনই থাকবে। ধরো দা বয়, সিম্পলি বলতেছি তোমাদেরকে, দা বয়, ও একটু লিখে দেখাই তোমাদেরকে, ডিরেক্ট ভার্ব আইএনজি। ওকে, এটাও কিন্তু রিডিউসড ক্লজের অংশ। এটাও কিন্তু এই ডিরেক্ট পাস্ট পার্টিসিপল, ডিরেক্ট ভার্ব আইএনজি দুইটাকেই বলা হয় অ্যাডজেক্টিভ রিডিউসড ক্লজ। দুইটাকেই বলা হয় অ্যাডজেক্টিভ রিডিউসড ক্লজ। অ্যাডজেক্টিভ রিডিউসড ক্লজ দুই ভাবে করা যায়। একটা হলো ডিরেক্ট ভার্বের 3 নাম্বার ফর্ম দিয়ে করা যায়, আর একটা হলো ডিরেক্ট ভার্বের সাথে আইএনজি দিয়ে করা যায়। আমরা ভার্বের 3 নাম্বার বুঝলাম। ভার্বের 3 নাম্বার কি, যে কোনো সাবঅর্ডিনেট ক্লজ যদি রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়, এর পরপরই যদি ভার্বের 3 থাকে, আমরা শুধু ভার্বের 3টাকে লিখবো, আমরা রিলেটিভ প্রোনাউন এবং অক্সিলারি ভার্বকে বাদ দিব। এবার ডিরেক্ট ভার্বের আইএনজি জিনিসটা কি সেটা যদি একটু তোমাদেরকে দেখাই, ভালো করে দেখবে। দ্য বয় হু গোস টু স্কুল ইজ মাই ব্রাদার। জিনিসটা কি শোনো না, দ্য বয় ওই বালকটি, হু গোস টু স্কুল যে স্কুলে যায়, ইজ মাই ব্রাদার সে হয় আমার ভাই। ওকে, এখন এটাকে আমি রিডিউস ক্লজ কিভাবে করব, ভালো করে আগে দেখো ভাই। এই বাক্যে আমরা প্রিন্সিপাল ক্লজটা যদি চিন্তা করি, দ্য বয় ইজ মাই ব্রাদার, এটা আমার প্রিন্সিপাল ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, এই পুরাটা, হু গোস টু স্কুল, এইটা হলো আমার সাবঅর্ডিনেট ক্লজ, আর এইটা হলো প্রিন্সিপাল ক্লজ। এইবার সাবঅর্ডিনেট ক্লজ কি দিয়ে শুরু হয়েছে, রিলেটিভ প্রোনাউন, হু, হুইচ, হোয়াট, দ্যাট। সাবঅর্ডিনেট ক্লজ রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে, ইয়েস হু দিয়ে শুরু হয়েছে। যখনই কোনো সাবঅর্ডিনেট ক্লজ রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হবে, আমরা সেই বাক্যটাকে রিডিউসড করার চেষ্টা করতে পারি। কিভাবে রিডিউসড করতে পারি, হয় ডিরেক্টলি ভার্বের 3 অথবা ভার্বের সাথে আইএনজি। এখন আসো, আমরা কখন ভার্বের 3 লিখব, যদি ওই অংশে ভার্বের 3 থাকে, কিন্তু এই জায়গায় তো ভার্বের 3 নাই, এখানে হু গোস ভার্বের 1 নাম্বার ফর্ম আছে। তখন আমরা জিনিসটাকে রিডিউস করব কিভাবে জানো, এই বাক্যটাকে আমরা এইভাবে লিখতে পারি। কিভাবে, দ্য বয় গোয়িং টু স্কুল, দ্য বয় গোয়িং টু স্কুল, দ্য বয় গোয়িং টু স্কুল ইজ মাই ব্রাদার। বাক্যটা এই যে ওই বালকটি যে স্কুলে যায় বা যাচ্ছে সে হলো আমার ভাই। সো আমি দেখো এই যে হু, এটাকে বাদ দিয়ে দিয়েছি, রিলেটিভ প্রোনাউন বাদ, এরপরে গোসটাকে কি লিখেছি, গোয়িং লিখেছি। কখন লিখবো ভালো করে বুঝবে, যদি এই অংশে আমি ভার্বের 3 নাম্বার পাই, তাইলেই আমি ভার্বের 3 বসাবো। আর ভার্বের 3 ব্যতীত যাই থাকুক না কেন, তখন আমি যদি রিডিউসড করতে চাই, আমাকে ভার্বের আইএনজি করতে হবে। ভার্বের 3 ব্যতীত আমি যাই করি না কেন, তখন আমাকে কি করতে হবে, ভার্বের 3 ব্যতীত এই যে সাবঅর্ডিনেট ক্লজটি রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হবে, ওই রিলেটিভ প্রোনাউন যুক্ত ক্লজটির পরে যদি ভার্বের 3 না পাই, ভার্বের 3 ব্যতীত যাই থাকুক, কি থাকতে পারে, ভার্বের 1 থাকতে পারে, ভার্বের 2 থাকতে পারে, অক্সিলারি মানে এখানে ভার্বের 1 অথবা ভার্বের 2 যে কোনো একটা থাকবে, তখনই আমরা কি করব, ভার্বের 1 বা ভার্বের 2টাকে আমরা কি করব, ভার্বের সাথে আইএনজি করে দিব। কিভাবে, ওই রিলেটিভ প্রোনাউনটাকে সরিয়ে দিব। রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউনের সাথে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্বটাকে আমরা সরিয়ে দিব। স্যার একবার একটু ক্লিয়ার করে আস্তে করে বলি, শুনবে না ভাই। কোনো সাবঅর্ডিনেট ক্লজ যদি রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়, হু, হুইচ, হোয়াট, দ্যাট, তখন আমরা ওই অংশটাকে রিডিউস করব। কিভাবে রিডিউস করব, হু, হুইচ, হোয়াট, দ্যাট, এরপরে যদি ভার্বের 3 নাম্বার থাকে, তাহলে আমরা হু, হুইচ, হোয়াট, দ্যাট সরাই দিব, অক্সিলারি ভার্ব সরাই দিব, দিয়ে শুধু ভার্বের 3 নাম্বার ফর্মই লিখব। আর যদি এই অংশে ভার্বের 3 ব্যতীত অন্য যাই থাকুক না কেন, তখন আমরা কি করব, তখন আমরা শুধুমাত্র ভার্বের আইএনজিটা লিখব। কি কি সরাই দিব, রিলেটিভ প্রোনাউন সরাই দিব, আর যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্বটাকে সরাই দিব। আমি একবারে সবগুলা লিখে দেখাই, একটু দেখো, সবগুলা বাক্য যদি একসাথে লিখি তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। সো দেখো এইভাবে যদি করি, দ্য বয়, আগে যেটা লিখলাম, দ্য বয় প্রেজেন্ট ইনডিফিনিটে করতেছি, হু গোস টু স্কুল ইজ মাই ব্রাদার। 2 নাম্বার যদি এভাবে লিখি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ভালো করে বুঝো, দ্য বয় হু ইজ গোয়িং টু স্কুল
ইজ মাই ব্রাদার। এরপরে যদি বলি প্রেজেন্ট পারফেক্ট হবে নাকি, দ্য বয় হু হ্যাজ গন, এই হ্যাজ গন হইলে কি হয়ে যাবে, রিডিউসড ভার্বের 3 নাম্বার ফর্ম হয়ে যাবে, কারণ গো এন্ড গন 3 নাম্বার আছে। সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হইতে পারে দ্য বয় হু হ্যাজ বিন গোয়িং টু স্কুল ইজ মাই ব্রাদার। এরপরে যদি পাস্ট ইনডিফিনিটও থাকে, কেমন, দ্য বয় হু ওয়েন্ট টু স্কুল ইজ মাই ব্রাদার। ফিউচার ইনডিফিনিট, দ্য বয় হু উইল go to school is my brother। এই সবগুলা বাক্যকে আমি একটা সেন্টেন্সে প্রকাশ করতে পারি কিভাবে, the boy going to school is my brother। ওই বালক স্কুলে যে যাচ্ছে সে হলো আমার ভাই। এই যে the boy who goes to school, এটাও হবে the boy going to school। the boy who went to school, এটাও কিন্তু the boy going to school। তার মানে কি, ভালো করে বোঝো, আমি হু পেয়েছি, হু যখনই পাবো তখন কি করব, আমি পরে দেখবো ভার্বের 3 আছে কিনা, যদি ভার্বের 3 পাই ভার্বের 3 বসাবো, ভার্বের 3 ব্যতীত অন্য যাই থাকুক না কেন ভার্বের আইএনজি। তাহলে গোজ, এই হু কেটে যাবে, গোজটা গোয়িং হয়ে যাবে। এই যে হু ইজ কেটে যাবে, গোয়িংই থেকে যাবে। এই যে হু হ্যাজ বিন পুরাটা কেটে যাবে, গিয়ে শুধু গোয়িং থাকবে। তোমাদের একটা জায়গায় প্রবলেম হবে, সেটা পাস্ট ইনডিফিনিট। ভাই আমি বলেছিলাম ভার্বের 3 থাকতে হবে, অন্যথায় ভার্বের সাথে আইএনজি। তা গো ওয়েন্ট কিন্তু ভার্বের 3 না, এটা ভার্বের 2। এই জন্য এই হু ওয়েন্ট এটা হয়ে যাবে গোয়িং, হু উইল এটা উঠে হয়ে যাবে গোয়িং। এবার বলো আমি ডিরেক্ট ভার্বের 3 বুঝাইতে পেরেছি কিনা, কথা বলতে হবে আনমিউট করে। এগুলো যে করছে সবগুলোর অর্থ কি একই? একই। এখন তোমার হ্যাঁ একই। এখন তুমি বলতে পারো স্যার তাহলে কোন সময় কোন অর্থ, এটা ডিপেন্ড করবে প্যারাগ্রাফের উপরে। তোমার প্যারাগ্রাফটা যদি 5টে হয় তখন এটার মিনিংটা হবে এমন, ওই বালকটা যে স্কুলে যাচ্ছিল সে হলো আমার ভাই। ক্লিয়ার বিষয়টা? এটা ডিপেন্ড করবে প্যারাগ্রাফের কোন মিনিংটা প্রোভাইড করতেছে, কিন্তু এইটা হলো বেস্ট ওয়ে কি করার জন্য, ক্লজটা রিডিউস করার জন্য। আর এই রিডিউস ক্লজ মাস্ট তোমাকে শিখতে হবে, লিখতে হবে। ওকে, এখন আসো, আচ্ছা তুমি একটু পড়ে শোনো তো। আমি যদি বলতে চাই এই যে রিডিউসড অ্যাডজেক্টিভ মানে রিডিউসড ক্লজ, যেটা হলো ডিরেক্ট ভার্বের 3 আর ডিরেক্ট ভার্বের সাথে আইএনজি, এই দুইটা কি বিষয় একটু আমাকে পড়ে শোনাও তো একজন, একটু পড়ে শোনাও দ্রুত। যে স্যার এই একটু বলো আমাকে। ওকে পূজা ক্লিয়ার স্যার, ওকে হ্যাঁ বলো ভাই শুনি। তবে সাবজেক্ট ক্লজটা রিলেশন প্রোনাউন দিয়ে শুরু হয়, রিলেটিভ প্রোনাউন, আবার বলো। যদি সাবজেক্ট ক্লজটা রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয় এবং তারপর ভার্বের মানে সাহায্যকারী ভার্ব এবং ভার্বের 3 নাম্বার থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সাহায্যকারী ভার্ব এবং রিলেটিভ প্রোনাউনটা তুলে দিয়ে শুধু 3 নাম্বার উঠবে। খুব সুন্দর, এবার বলো এখানে। আর স্যার রিলেটিভ প্রোনাউনের পর শুধুমাত্র ভার্বের 1 নম্বর ফর্ম বা 2 নম্বর ফর্ম থাকে, অর্থাৎ 3 নম্বর না থাকে বা সাহায্যকারী ভার্ব না থাকে, সেক্ষেত্রে না সাহায্যকারী ভার্বও থাকতে পারে, কিন্তু এই যে হ্যাজ বিন সাহায্য, এটা বলবা যে যদি ভার্বের 3 নাম্বার না থাকে অন্য সকল ক্ষেত্রে। বলো, খুব সুন্দর। জি স্যার, যদি 3 নম্বর না থাকে তবে সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে আইএনজি দিয়ে সরাসরি করতে পারি। কি সরাবো? রিলেটিভ প্রোনাউনকে সরাবো, যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে অক্সিলারি ভার্বকে সরাবো। নাইস, এইটা বুঝতে পারলি হয়েছে। এখন আসো তাইলে আমি এখানে কয়েকটা প্র্যাকটিস তোমাদের দেখাবো। ডিরেক্ট ভার্ব আইএনজি আমরা কিভাবে লিখবো সেটা তোমাদেরকে একটু দেখাই, ভালো করে বুঝবে। একটু দেখি আমরা। দ্য পদ্মা ব্রিজ, ওই পদ্মা ব্রিজ ইজ এক্সপেক্টেড, পদ্মা ব্রিজকে প্রত্যাশা করা হয়, টু আনলক উন্মোচন করবে, দ্য পটেনশিয়াল অফ দ্য রিজন, এই রিজনের এই অঞ্চলের সম্ভাবনাকে উন্মোচন করবে, অ্যান্ড ট্রান্সফর্ম করবে দ্য লাইফস অফ নিয়ারলি 32 মিলিয়ন বাংলাদেশি, এবং 32 মিলিয়ন বাংলাদেশিদের জীবন ট্রান্সফর্ম করবে। কারা? হু লিভ ইন দ্য সাউথ ওয়েস্ট, যারা সাউথ ওয়েস্টে বাস করে। তাহলে পদ্মা ব্রিজকে প্রত্যাশা করা হচ্ছে, এটা দক্ষিণ পশ্চিমা অঞ্চলের সম্ভাবনা দুয়ার খুলে দেবে, এবং প্রায় 32 মিলিয়ন মানুষ, কোন 32 মিলিয়ন মানুষ? যারা সাউথ ওয়েস্টে বাস করে, তাদের জন্য কি হবে? এটা আশীর্বাদ হবে।
তাহলে ভাই এই বাক্যটাকে আমরা কোন জায়গায় রিডিউস ক্লজ করব? এই যে হু লিভ, এই হু আছে, এই অংশটা কি ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজটা কি দিয়ে শুরু হয়েছে? সাবঅর্ডিনেট ক্লজটা রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে। এখন রিলেটিভ প্রোনাউনের পরে দেখবো ভার্বের 3 নাম্বার না 3 নাম্বার ব্যতীত অন্যগুলা, এখানে ভার্বের 1 নাম্বার আছে। তাহলে এটাকে রিডিউস ক্লজ কি লিখবো? যে হু লিভ, এটার পরিবর্তে শুধু লিভিং। তাহলে এই বাক্যটা কি লিখবো শোনো না, দ্য পদ্মা ব্রিজ ইজ এক্সপেক্টেড টু আনলক দ্য potential of the region and transform the lives of nearly 32 million Bangladeshi living in southwest region. এটা খুব সুন্দর হবে এটা। হ্যাঁ, এবার আসো পরের বাক্যটা একটু যদি দেখি ভালো করে বুঝবা। হ্যাঁ, আচ্ছা পরেরটা আমি আরেকটু যাই যেখানে অনেকগুলো পার্ট থাকবে। তো 3 নাম্বার যদি বলি, 3 নাম্বারটা আচ্ছা 4 নাম্বার সবই ইম্পর্টেন্ট, আমরা 4 নাম্বারটাই করি, একটু বড় আছে 4 নাম্বারটা। হ্যাঁ, আচ্ছা একটু বলে রাখি যারা ফেসবুকে আসো, এটা তোমরা খুবই ফরচুনেট, এই ক্লাসটা তোমরা একটু ভাই শেয়ার দিয়ে রাখতে পারো, কারণ এই টাইপের ক্লাস তুমি আজকেই সার্চ দিও, তুমি একটু আমাদের যে ইয়েতে আছে বিভিন্ন যে গ্রুপ হয় বা ফেসবুক পেজ আছে বা ইউটিউব চ্যানেলে এই টাইপের বিষয়গুলো একটু আছে কিনা একটু দেখবা। হ্যাঁ, আর কালকে সকালে পত্রিকাটা খুলে দেখবা যে এই টাইপের বিষয়গুলো তুমি যে পত্রিকা পড়ো ওই পত্রিকার মধ্যে পাচ্ছ কিনা, তাহলে বুঝতে পারবা এটার গুরুত্ব এবং বুঝতে পারবা কেন এটা অন্যরা এখনো শিখায়নি। হ্যাঁ, তখন তোমরা রিয়ালাইজ করতে পারবে। সো ক্লাসটা শেয়ার দিয়ে রাখতে পারো। এখন আসো একটু মার্কেটিং করলাম, হ্যাঁ তোমরা মাইন্ড করো না, তোমাদের আসি, আমরা তোমাদের পড়াচ্ছি। অ্যান এনভায়রনমেন্টাল গ্রুপ, একটা পরিবেশবাদী গ্রুপ, হ্যাজ ফাউন্ড, পেয়েছে বা পরিলক্ষণ করেছে এক্সট্রিমলি হাই লেভেল অফ লিড পলিউশন। লিড পলিউশন মানে ওই যে আমাদের বাতাসের মধ্যে সীসা পাওয়া গেছে, ওইটার কথা বলতেছে। অ্যান এনভায়রনমেন্টাল গ্রুপ হ্যাজ ফাউন্ড এক্সট্রিমলি হাই লেভেল অফ লিড পলিউশন। একটা এনভায়রনমেন্টাল গ্রুপ তারা কি করেছে, এক্সট্রিম লেভেলের সীসার যে পলিউশন এটা পেয়েছে ইন দ্য ইয়ার অ্যারাউন্ড দ্য ক্যাপিটাল ঢাকা। ঢাকা শহরের ক্যাপিটালে যে বাতাস আছে এই বাতাসের মধ্যে ব্যাপক পরিমাণ সীসা পেয়েছে। হুইচ ইজ কজিং, ওই সীসা যেটা ঘটাচ্ছে, হুইচ ইজ কজিং অ্যান ইনরমাস হেলথ হ্যাজার্ড, ব্যাপক পরিমাণ স্বাস্থ্যের ক্ষতি ঘটাচ্ছে, বিশেষ করে কাদের জন্য? শিশুদের জন্য। এখন এই বাক্যটাকে আর স্মার্টলি কিভাবে লিখতাম? অ্যান এনভায়রনমেন্টাল গ্রুপ হ্যাজ ফাউন্ড এক্সট্রিমলি হাই লেভেলস অফ লিড পলিউশন ইন দ্য ইয়ার অ্যারাউন্ড দ্য ক্যাপিটাল ঢাকা, হুইচ ইজ পুরাটাই বাদ যাবে, কজিং অ্যান ইনরমাস হেলথ হ্যাজার্ড। কেন আমি হুইচ ইজ বাদ দিব? কারণ এটা সাবঅর্ডিনেট ক্লজ, কি দিয়ে শুরু হয়েছে? রিলেটিভ প্রোনাউন। কোন রিলেটিভ প্রোনাউন? হুইচ। এবার দেখবে এরপরে ভার্বের 3 আছে কিনা? নো, ভার্বের 3 নেই। তাহলে কি করব? শুধু ভার্বের আইএনজি করব। ভার্বের 3 থাকলে ভার্বের 3, অন্য সকল ক্ষেত্রে ভার্বের আইএনজি। তাহলে হুইচ ইজ বাদ দিয়ে শুধু কজিং হবে, হুইচ ইজ বাদ দিয়ে শুধু কজিং হবে। ওকে, এবার আসো 5 নাম্বার কি বলতেছে সেটা আমরা একটু দেখবো, ভালো করে বুঝবো। আ চিপ ইন্টারনেট রাউটার, একটা সস্তা ইন্টারনেট রাউটার উইথ নো ফায়ারওয়াল, যেখানে কোনো ফায়ার সিকিউরিটি নাই। ফায়ার মানে আগুন না, ফায়ারওয়াল মানে এটা কম্পিউটারের কথা বলতেছে। বাংলাদেশ ব্যাংক থেকে যে টাকাটা হ্যাক হয়ে গেছিল না, ওই হ্যাকের গল্পটা এখানে বলতেছে। আর চিপ ইন্টারনেট রাউটার, সস্তা যে রাউটার আছে আমাদের, হুইচ নো ফায়ারওয়াল, যেখানে কোনো ফায়ারওয়াল ছিল না, হ্যাজ বিন ব্লেমড, ওইটাকেই ব্লেম করা হয় ফর দ্য থিভ, চোরের জন্য, হু ওয়ার এবল টু গেইন অ্যাক্সেস টু দ্য বাংলাদেশি ব্যাংক কম্পিউটার্স। এটা শোনো, আমাদের বাংলাদেশ ব্যাংকে যে টাকাটা হ্যাক হয়েছিল, তোমরা জানো বাহিরের যারা হ্যাকার তারা কিভাবে প্রবেশ করেছিল? বাংলাদেশ ব্যাংক ওই আমাদের মতো 650 টাকার তারা কি ইউজ করছিল? তারা হলো রাউটার ইউজ করছিল। ওই রাউটার দিয়ে হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করছে, চিন্তা করো। আচ্ছা ওকে, এবার এখানে চলে আসো। এটা কিন্তু খুবই মজার, এটা কিন্তু ডিফারেন্ট, পারবা না। আর চিপ ইন্টারনেট রাউটার উইথ নো ফায়ারওয়াল হ্যাজ বিন ব্লেমড, একটা সস্তা রাউটারকে ব্লেম করা হয়েছিল চুরির জন্য। হুইচ ওয়ার এইবল, হু ওয়ার এইবল, এই যে থিপস, চোররা, হু ওয়ার এইবল, যারা সক্ষম হয়েছিল, ওই চোররা যারা সক্ষম হয়েছিল টু গেইন অ্যাক্সেস টু দ্য বাংলাদেশ ব্যাংক কম্পিউটার্স। এটাকে কি কেউ করতে পারবা? কি হবে? আগে আসো, এই যে এটা হলো আমার প্রিন্সিপাল ক্লজ, হ্যাজ বিন ব্লেমড ফর দ্য থিপস, এই যে প্রিন্সিপাল ক্লজ, হ্যাঁ, হ্যাজ বিন ব্লেমড। এবার আসো আরেকটা, থিপস, চোর, হু ওয়ার এইবল টু গেইন অ্যাক্সেস, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজ কি দিয়ে শুরু হয়েছে? হু, হু মানে কি? হু মানে হলো রিলেটিভ প্রোনাউন। সো রিলেটিভ প্রোনাউন নিয়ে যখনই শুরু হবে আমি ওইটাকে রিডিউস করতে পারবো কিভাবে? হয় ভার্বের 3 নয় ভার্বের সাথে আইএনজি। আমি দেখবো এই
হু রিলেটিভ প্রোনাউনের পরে ভার্বের থ্রি আছে কিনা, নো, কোথাও ভার্বের থ্রি নেই, তাহলে আমাকে ভার্বের সাথে আইএনজি করতে হবে। তাহলে কি হবে জানো, হু ওয়ার এই বল, এই জায়গায় এই বাক্যটাকে কি হবে জানো, হু ওয়ার বাদ দিয়ে বিং হবে। ভেরি গুড, এই তো, এটা অনেক স্মার্ট আমার থেকে। তাহলে কি হবে জানো, এই যে হু ওয়ার এটা বাদ যাবে, বাদ দিয়ে কি হবে জানো, বিং এই বল, বিং এই বল। কি স্মার্টলি সেন্টেন্সটা হবে দেখো তো। আ চিপ ইন্টারনেট রাউটার উইথ নো ফায়ারওয়াল হ্যাজ বিন ব্লেমড for the thieves being able to access, being able to access, so অ্যাক্সেস পেয়েছিল এই বাংলাদেশ ব্যাংকের রাউটারে ঢোকাটার জন্য। এটার জন্য কোনটাকে দায়ী করা হয়, ওই সস্তা রাউটারকে দায়ী করা হয়। স্মার্টলি প্রেজেন্ট করার জন্য এটা খুবই দরকার। ওকে, সো এবার আসো আমরা যদি আরেকটা পড়ি। আচ্ছা, যে কোনো একটা দেখলেই হয়েছে, আমরা লাস্টেরটা পড়ি, কারণ লাস্টেরটা হয়তো আমরা একবারও পড়িনি। আচ্ছা, 9 নম্বর কি বলতেছে একটু দেখো, ভালো করে বুঝো। রোহিঙ্গাস হু অ্যারাইভড ইন বাংলাদেশ, রোহিঙ্গা যারা বাংলাদেশে এসেছিল, সেইড তারা বলেছিল যে, দে ফ্লেড আফটার তারা পলায়ন করেছিল, কিসের পরে, আফটার আ মিলিটারি অ্যাটাক, তারা একটা মিলিটারি অ্যাটাকের উপরে পরে পলায়ন করেছিল। দ্যাট ওয়াজ সাপোর্টেড, যেটা সাপোর্ট করা হয়েছিল বাই লোকাল বুদ্ধিস্ট মব, স্থানীয় বুদ্ধিস্টদের দ্বারা সাপোর্ট করেছিল। তাহলে রোহিঙ্গারা যারা বাংলাদেশে এসেছিল তারা বলেছিল যে তারা মিলিটারি অ্যাটাকের উপরে পলায়ন করেছিল, যে মিলিটারি অ্যাটাকটা বুদ্ধিস্টদের দ্বারা সমর্থন করা হয়েছিল। ভাই বাক্যটা দেখো না, খুব সুন্দর। প্রথমত ভালো করে বুঝবে প্রিন্সিপাল ক্লজ কোনটা। প্রিন্সিপাল ক্লজ হলো রোহিঙ্গা সেইড, রোহিঙ্গা সেইড, এটা হলো আমার প্রিন্সিপাল ক্লজ। রোহিঙ্গা সেইড, রোহিঙ্গারা বলেছিল। এবার সাবঅর্ডিনেট ক্লজ কোনগুলা ভালো করে বুঝো। হু অ্যারাইভড ইন বাংলাদেশ, যারা বাংলাদেশে এসেছিল, এটা সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, আচ্ছা, সেইড দে ফ্লিড আফটার আ মিলিটারি অ্যাটাক, এই আবার আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ, দ্যাট ওয়াজ সাপোর্টেড বাই লোকাল বুদ্ধিস্ট মব। তাহলে আমরা দুইটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ পাইলাম। এই যে রোহিঙ্গাস হু অ্যারাইভড ইন বাংলাদেশ, আরেকটা কি, দ্যাট ওয়াজ সাপোর্টেড। এই দ্যাট মানে কোনটা, ওই আক্রমণটা। এখন এই বাক্যটাকে কে বলতে পারবে, কিভাবে লিখতে পারবো, এটি স্মার্টলি লিখে রাখা তো দ্রুত। স্যার এটা আমরা লিখতে পারি যে রোহিঙ্গাস লিভিং ইন বাংলাদেশ সেড, না না, আবার বলো, কি বললা, রোহিঙ্গাস, স্যার রোহিঙ্গাস অ্যারাইভিং ইন বাংলাদেশ, ওকে, হ্যাঁ, আফটার এ মিলিটারি অ্যাটাক সাপোর্টেড বাই, ওফ, নাইস নাইস। তার মানে এই জায়গায় করেছি ডিরেক্ট ভার্বের সাথে আইএনজি, আর এই জায়গায় করেছি ডিরেক্ট ভার্বের থ্রি। এখানে যেহেতু দুইটা আছে, তোমরা অন্যরা ধরতে পারছিলা কিনা। তোমার নামটা কি যে বললা ভাই? আশাদুল ইসলাম। আমি তো স্যার আপনার কাছে গিফট পাবো স্যার। হ্যাঁ হ্যাঁ, আরেকজন কে বলছিলে, বলো ভাইয়া, কি বলতে গেছিলা? আগেরটা ভিত্তি হলো না কেন বুঝলাম না। ও ভেরি গুড, আগেরটা কেন ভিতরি হলো না। এখন ভাই এই বাক্যটা কোন টেন্সে আছে একটু বলতে, এইভাবে কোশ্চেন করবা, ভালো লাগবে। রোহিঙ্গাস হু অ্যারাইভড ইন বাংলাদেশ, এটা কোন টেন্সে আছে বলো, যে পাস্ট ইনডিফিনিট। এখন ভাই পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস V3 না V2? এই পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস V2। আমি তোমাদের কি বলেছিলাম, এখানে V3 থাকলেই V3 বসাবা, অন্যথায় ভার্বের সাথে কি বসাবা, আইএনজি বসাবা। সো এটা তো V2, এই জন্য ভার্বের সাথে আইএনজি। সেই বাক্যটা যদি লিখি কি হবে, ভালো করে শোনো। রোহিঙ্গাস অ্যারাইভিং ইন বাংলাদেশ, রোহিঙ্গাস অ্যারাইভিং ইন বাংলাদেশ said that they fled after military attack that was supported, এই যে দ্যাটটা আবার বাদ যাবে, অজো বাদ যাবে, কারণ এখানে ভার্বের থ্রি আছে। তো এই অংশটা করব ভার্বের থ্রি, ডিরেক্ট ভার্বের থ্রি, আর এই অংশটা করব ডিরেক্ট ভার্বের সাথে আইএনজি। তাহলে রোহিঙ্গাস অ্যারাইভিং ইন বাংলাদেশ said they fled after military attack that was supported, মানে কি, সাপোর্টেড বাই দা বুদ্ধিস্ট মব। এই হলো ভাই আমাদের আজকের অংশটা যদি বলি আমি। ওকে, সো সিম্পল টেন্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট উপরে, বুঝি না ভাই, আরেকবার বলো। সিম্পল সেন্টেন্স স্যার। হ্যাঁ, সিম্পল সেন্টেন্স, ইয়েস, নাইস। তখন আমার এই কমপ্লেক্স সেন্টেন্সটা কি হয়ে যাবে, সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। হ্যাঁ, সুন্দর সুন্দর। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সো তোমাদেরকে যেটা বলবো, আজকে তোমাদের যে তিনটা পার্ট শিখিয়েছি, প্রথমটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ তোমার যখন খাতা দেখে, মনে রাখবা একটা খাতা দেখার সময় শিক্ষকরা তিনটা জিনিস আইডেন্টিফাই করে। প্রথম যে জিনিসটা দেখবে সেটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ভুল আছে কিনা। দ্বিতীয় যে জিনিসটা দেখে সেটা স্পেলিং,
টিচাররা স্পেলিংটা খুব গুরুত্বের সাথে দেখে। তোমার যদি স্পেলিং মিস্টেকটা বেশি হয় ভাই তুমি অনেক খারাপ মার্ক পাবা। আর 3 নাম্বার যে বিষয়টা সেটা হলো তোমার আইডিয়া, তোমার সেন্টেন্স স্ট্রাকচার, তোমার লেখার ধরন, এইগুলা তারা দেখে 3 নাম্বার স্টেপে গিয়ে। তাহলে প্রথমটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, দ্বিতীয়টা স্পেলিং, আর 3 নাম্বারটা হলো তোমার এই আইডিয়া জেনারেশন, সেন্টেন্সের স্ট্রাকচার, এই সবগুলা তখন তারা আর কি ইভালুয়েট করে। সেই জন্য সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা খুব দরকার। এবার আসো, তুমি যখনই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট লিখবে, তুমি একটা লেখা দেখবা, ইংলিশের লেখার মধ্যে প্রচুর পরিমাণ তারা ভ্যারিয়েশন চাই। ইংরেজরা কখনোই একই ওয়ার্ড বারবার চাই না, একই স্ট্রাকচার বারবার চাই না, তারা লেখাটার মধ্যে ভ্যারিয়েশন চাই, প্রচুর ভ্যারিয়েশন চাই। এই ভ্যারিয়েশনের জন্য তারা কি করে, এই যে রিডিউসড ক্লজের ব্যবহারটা নিয়েছে। রিডিউসড ক্লজ দুইভাবে করি, একটা রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ দুইভাবে হয়, একটা হলো আমরা ডিরেক্ট ভার্বের 3 নাম্বার, একটা ডিরেক্ট ভার্বের সাথে আইএনজি। আমরা যখনই এই রিডিউসড ক্লজগুলো সেন্টেন্সে ইউজ করব বা রিডিউসড ক্লজটা যদি আমরা শিখতে পারি, আমরা পড়া পত্রিকা পড়ে বা কোনো একটা বিষয় পড়ে আমি কিন্তু তথ্যটা ভালো মতো বুঝতে পারবো। যেমন দেখো, একদম প্রথমে যে আমরা ইয়েটা পড়ে লিখেছিলাম, একদম প্রথমে ওখানে কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমি সবগুলো পত্রিকা থেকে নিয়েছিলাম, এই পত্রিকায় 4 নম্বরে কিন্তু তারা রিডিউসড ক্লজ ব্যবহার করেছে। সো এই রিডিউসড ক্লজটা কিন্তু আমরা শিখতে পারলে আমরা পত্রিকা বা কোনো একটা আর্টিকেল পড়ে যেমন মজা পাবো, আবার এইগুলা যখন আমরা নিজেরা খাতায় লিখবো তখন কিন্তু আমাদের লেখার মানটাও ভালো হয়ে যাবে। এখন শোনো, একদিনে না তোমার রিডিউসড ক্লজ এবং আসবে না, একদিনে তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শিখতে পারবে না, কিন্তু ভাই যদি প্র্যাকটিসটা করো কনফার্ম তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শিখতে পারবে, কনফার্ম তুমি রিডিউসড ক্লজটা শিখতে পারবে। এর জন্য তোমাদের কাছে অনুরোধ করব, আমি যে শীটটা তোমাদেরকে দিয়েছি এই শীটে 1 আর 2 আমি একসাথে দিয়েছি। সো আমাদের মোট 5টা টপিক আছে, এর মধ্যে আজকে 6টা টপিক, এর মধ্যে আজকে 3টা টপিক তোমাদেরকে দেখিয়েছি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রিডিউসড ক্লজ ডিরেক্ট ভার্বের 3, রিডিউসড ক্লজ ডিরেক্ট ভার্বের সাথে আইএনজি, এই 3টা টপিকে আমি স্টুডেন্ট ওয়ার্কের মধ্যে 20টা করে সেন্টেন্স দিয়েছি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট 20টা সেন্টেন্স দিয়েছি, রিডিউসড ক্লজ ভার্বের আইএনজি 20টা সেন্টেন্স দিয়েছি, রিডিউসড ক্লজ ডিরেক্ট ভার্বের 3 20টা সেন্টেন্স দিয়েছি। এই 60টা সেন্টেন্স আমরা ভালো করে পড়বো, পরে আবার আমি ব্যাখ্যাও দিয়ে দিয়েছি। এই জন্য বলবো ভাই প্লিজ, তোমরা হয়তো রিয়ালাইজ করবে না, তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, তুমি জব পাইলে আমার প্রতিষ্ঠানের সুনাম বাড়বে, তুমি জব পাইলে আমার রেভিনিউ বাড়বে, তুমি জব পাইলে আমার স্বপ্নগুলা বাস্তবায়ন হবে। এই জন্য আমি আমার সুবিধার জন্য আমি দ্রুত একটা গাড়ি কিনতে চাই, দ্রুত একটা বাড়ি বানাইতে চাই, 5 তলা শেষ করতে চাই, বাড়িটা 3 তলা আছে, সেই জন্য আমার টাকা দরকার। আর আমার টাকা দরকার যদি হয় তখন আপনাকে জব পাইতে হবে। এই জন্য আপনার জব পাওয়ানোর জন্য আমরা মরিয়া। কেন মরিয়া? আমার লাভের জন্য, কিন্তু টার্গেট আপনাকে জব পাওয়ানো। এই জন্য আপনার জবটা কত দ্রুত পাবেন, কত স্মার্টলি পাবেন, এটার জন্যই যা যা করা লাগে টার্নিং পয়েন্ট তাই করে। এখন প্রত্যেকটা প্রতিষ্ঠানই তাই করে, কিন্তু তাদের কিছু লিমিটেশন আছে, কারণ সব জায়গায় সব রিসোর্স হয়তো থাকে না। কারণ তুমি এখানে শুভ্র স্যার, তারেক স্যার, তারপরে আমি কিছুটা চেষ্টা করি, সবগুলো মানুষকে তুমি একসাথে পাচ্ছ। সো আমরা দাপিয়ে বেড়েছি গত 15 বছর কোচিং জগতে, এরপরে আল্লাহ চাইছে বলে আমরা নিজেরা একটা প্রতিষ্ঠান দিয়েছি নিজেরা। সো সবগুলা রিসোর্স মোটামুটি এত ভালো রিসোর্স তুমি খুব কম পাবে। সো আমি নিজেদের কোনো কিছু না, তোমরা একটু যাচাই করবে। সো যেটা আমি বলতে চেয়েছিলাম ভাই, এই 3টা পার্ট এটা কোনো জায়গায় শিখাবে না, এটা খুব কম জায়গায় আছে, শিখাবে কোনো জায়গায় বলবো না, খুব কম জায়গায় আছে, যদিও থাকে সেটা সেগ্রিগেটেড ওয়েতে আছে, খুব গোছালো ওয়েতে নাই। এই জন্য তোমাদেরকে বলবো প্লিজ একটু এই ক্লাসটা খুব ভালো করে মন দিয়ে করবা, এবং আমি যে শীটটা তোমাদেরকে দিয়েছি এই শীটটা কিন্তু তোমরা অবশ্যই শেষ করবা, হ্যাঁ, কারণ এই শীটটা খুবই ইম্পর্টেন্ট। সো এটা একটু দেখবো। আর তোমরা আমার সাথে ফেসবুকে যারা ছিলা, একটু জানতে চাই আজকের ক্লাসটা তোমরা কতটুকু উপকৃত হয়েছো, বা আসলেই তোমরা বুঝতে পেরেছো কিনা, বা তোমাদের কোনো সাজেশন আছে কিনা। আচ্ছা, 5-20 মিনিট ভাই, থ্যাংক ইউ এত সুন্দর একটা ক্লাস নেওয়ার জন্য। আচ্ছা, একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো স্যার? হ্যাঁ, অবশ্যই বলো স্যার। একটু দাঁড়াও স্যার, প্রিমিয়াম অ্যাডমিটে ভর্তি হতে চাই, যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই যাবে। হ্যাঁ ফারুক, তুমি তোমার নাম্বারটা দিয়ে দাও বা আমাদের পেজে একটু নক করো। প্রিমিয়াম রিটেন ব্যাচটা আসলেই আমাদের ডিফারেন্ট একটা ব্যাচ, খুবই ভালো একটা সার্ভিস এখানে দেওয়া হয়ে থাকে, এবং এটা অন্যভাবে সাজানো হয়েছে। ওকে, আচ্ছা, শুলে ইজ দ্য বেস্ট, কি লিখলে? এটা ক্যাং শুলে না কি বুঝিনি আমি। আচ্ছা, পাশা আরেকবার একটু বলো কি বলতে চেয়েছো। হ্যাঁ, তুমি বলো ভাই কি বলতে চেয়েছিলে। বলতেছিলাম কি যে স্যার, আমি তো ইংলিশ পত্রিকা পড়ি, হ্যাঁ, তো ইংলিশ পত্রিকা তো বুঝি না, অনেকে বলে যে পড়তে পড়তে বুঝে যাবো, মানে একটা আইডিয়া চলে আসবে। এটা কি স্যার, এটা একটু বিষয় যদি আচ্ছা, বলতেন। এটা আমি যদি বলি না পড়তে পড়তে বুঝে চলে আসবে, এটা ভুল কথা। হ্যাঁ, এটা কেমনে আসবে? তোমার উপরে কি ওহী নাজিল হবে? আল্লাহ তো বলে দিয়েছে রাসূল আসার পরে ওহী আর নাজিল হবে না। আচ্ছা, রাসূল এর পরেই হয়েছে। সো তুমি যে কাজটা করতে পারো, এই যে আমরা যে 3টা বিষয় বললাম না,
এইগুলোর মধ্যে এই আমরা মোট 6টা বিষয় দেখাবো তোমাদেরকে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে। এই 6টা বিষয়ই মূলত পত্রিকার মধ্যে বেশি থাকে। তুমি আজকের পর থেকে এই যে অক্সিলারি ভার্ব এবং রিলেটিভ প্রোনাউন থাকবে না, তুমি দেখে নিবা, তুমি যখন পড়বা ও এখানে অক্সিলারি ভার্ব না থেকে ডিরেক্টলি কেমনে ভার্বের থ্রি আসলো, তখনই তুমি ভেবে নিবা ও এটা তো রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ ডিরেক্ট ভার্বের থ্রি, এইভাবে বুঝতে বুঝতে পারবে। আরেকটা কথা বলি, মোহিত সম্পাদকীয় বইটা কিনবা, মোহিত সম্পাদকীয় এটা তোমরা রাখতে পারো, কারণ এই বইয়ের মাধ্যমে তুমি কারণ কি ওখানে পত্রিকাগুলো আবার সুন্দর করে বাংলা মিনিং দেওয়া হয়ে থাকে। তো মোহিত সম্পাদকীয় অনেক বড় লাগে না, ওটা বড় তো তুমি সব তো পড়বা না, কয়েকটা টপিক দেখে দেখে পড়বা। দেখো আমি তোমাদেরকে বলে দিব এই টপিকগুলো পড়বা, এর বাইরে পড়ার দরকার নেই, ঠিক আছে? স্যার একটা নিলে 2-3 মাস লাগে শেষ করতে। ওই একটাই নাও, সব প্রতি মাসে নেওয়ার তো দরকার নেই। তবে আগে কি শেষ করতে হবে, আগে কিন্তু আমার যে শীটগুলা দিছি এই শীট কিন্তু আমি রাত জেগে জেগে ভাই কোনো কমতি রাখি নাই, খুব পরিশ্রম করে শীট তৈরি করেছি। তোমরা এর আগে শীটগুলা কি দেখেছো? তোমাদের কাছে কেমন মনে হয়েছে অনেস্টলি বলতে হবে। ভালো সো এই শীটগুলা কিন্তু তোমাকে খুব ভালো করে মনোযোগ সহকারে পড়তে হবে। হ্যাঁ আচ্ছা স্যার, প্রিমিয়াম ব্যাচ অ্যাডমিটে আচ্ছা একটু বলবা তানিম নাম্বার দিল, তানিমটাকে তুমি দিয়েছো নাম্বারটা? আচ্ছা আমরা নাম্বারটা দিয়ে দিয়েছি, যারা প্রিমিয়াম রিটেন ব্যাচে ভর্তি হতে চাও তোমরা ওখানে কথা বলে নিবে। হ্যাঁ আচ্ছা, সো ফেসবুকে এখন রাখবো, আমি আবারও তোমাদের কমেন্টসটা দেখতে চাই। আরে আজকের ক্লাসটা তো ডিফারেন্ট ক্লাস, এটা কোনো জায়গায় পাবা না এত এইভাবে। হয়তো আমি বলতেছি না যে, কিন্তু ল্যাকিং আছে, মানে এটা নাই, আমিও সাফিসিয়েন্ট বলবো না, কিন্তু তোমাদের আজকে ক্লাসে তোমরা বুঝতে পেরেছো কিনা, তাহলে আমি আরো অন্যভাবে আমাকে চিন্তা করতে হবে। স্যার আমার গিফট পেন্ডিং আছে, আচ্ছা আসাদুল ইসলাম গিফট থাকবে। আচ্ছা ওকে, সো ভালো থেকো। 11টা বাজতে গেলে একটু বাসায় যাব, সারাটা দিন অফিস করেছি, 6টা 10-এ বাসে উঠেছি, এখানে 8:30টায় নামাই দিয়েছে, আবার দ্রুত মেট্রোতে করে আবার মিরপুরে এই 9টায় এসে শুধু নাস্তা করতে করার সময় পাইনি, নাস্তা করতেছি, এসে আবার তোমাদের ক্লাস নিয়েছি। সো ক্লান্ত, এখন যাব। আমি আবারও বলবো, যদি তোমরা ব্যাংকার হইতে চাও, টার্নিং পয়েন্ট এটা বেস্ট প্ল্যাটফর্ম বর্তমানে, তারা খুব ভালো সার্ভিস দিচ্ছে এবং এখানে যারা টিচাররা আছে সবাই ব্যাংক ওরিয়েন্টেড কিভাবে পড়াইতে হয় সেটা জানে। সো তোমরা টার্নিং পয়েন্টের সাথে যুক্ত হইতে পারো। এখানে 2টা কোর্স আছে, একটা হলো আমাদের রেগুলার ব্যাংক জব কোর্স, আর একটা হলো প্রিমিয়াম রিটেন কোর্স। প্রিমিয়াম রিটেন কোর্সে শুধু রিটেন হবে, যেটা আজকে চলতেছে, আর রেগুলার ব্যাংক জব কোর্স এমসিকিউ রিটেন ভাইবা 3টা একত্রে। ওকে আচ্ছা, ভালো থাকবেন সবাই, আমি ফেসবুক থেকে বিদায় নিচ্ছি। হ্যাঁ একটু দেখি দাঁড়াও অনলাইনে, স্যার আপনি অনেক ডেডিকেটেড। ওকে ওকে ওকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে আজকে রাখি, কারো কোনো কোশ্চেন আছে কিনা ফার্স্ট বলতে হবে। আর ইংলিশ 140 মার্কের যে টপিক, সব জায়গায় রিডিউস ক্লাস ব্যবহার করা যাবে কিনা? না সব জায়গায়, তুমি তো একটা প্যারাগ্রাফে সব কি রিডিউস ক্লজ ব্যবহার করবা? একটা প্যারাগ্রাফের মধ্যে একটা রিডিউসড ভার্বের 3 একটা আইএনজি, এই 2টা বাড়ি দিতে পারলেই স্যার মোটামুটি ফিদা হয়ে যাবে। বুঝাইতে পেরেছি? একটা প্রত্যেকটা টপিকে ইউজ করতে পারো, কিন্তু এক টপিক তুমি এটা বিজনেস লেটার লিখতেছো, এখানে একবার ইউজ করো। তুমি একবার ট্রান্সলেশন লিখতেছো, এখানে একবার ইউজ করো। হ্যাঁ, আর শুধু তো আমি 2টা শিখাবো না, এরপরে অ্যাপোজিশনের ব্যবহার শিখাবো, এরপরে সেন্টেন্স এনলার্জমেন্ট শিখাবো দ্বিতীয় ক্লাসে, আগামী শনিবার যে ক্লাসটা নিব সেখানেও তো আরো কিছু জানবা। ক্লিয়ার? এবার সবগুলাই একটা করে ব্যবহার করবা। আচ্ছা ওকে, আমি তুমি ফেসবুকটা ক্লোজ করে দাও। হ্যাঁ ওকে, অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুকে ছিল আমার সাথে, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ ভাই এবার বলো, ক্লোজ করেছো? হ্যাঁ বলো। স্যার লেকচার ইংলিশ রিটেন জন্যতে লেকচার 12টা আছে স্যার। এটা কোনটা, মানে ওয়াল লেকচার শীট ইংলিশ রিটেন, এখানে লেকচার 12 পর্যন্ত আছে স্যার। 12 পর্যন্ত কি লেকচার করানো হবে? ও আবার কোনটার কথা বলতেছেন অন্যরা একটু বলো তো। ইংলিশ ফ্রি হ্যান্ড রাইট প্রথম যে লেকচার 1 দিছেন না স্যার, হ্যাঁ ওটার মধ্যে তো টোটাল লেকচার 12টা আছে। এটা কি শুধু প্রিমিয়াম ব্যাচের রেগুলার ব্যাচের রিটার্নটা, না প্রিমিয়াম ব্যাচের আলাদা আলাদা রিটার্ন বই? তোমার কথা ঠিক বুঝতে পারছি, আমাদের প্রিমিয়াম রিটেন বেসে তো এমন না, প্রিমিয়াম রিটেন বেসে আমরা শীট প্রোভাইড করব। ও তা রেগুলার বেসে তুমি যদি রিটেন বেসে ভর্তি না হও, তুমি এই বেসে কেমনে আসলা? আচ্ছা শোনো, রিটার্ন বই তো আছে স্যার, আমি তো ভর্তিকৃত, কিন্তু এখানে স্যার বোঝা যাচ্ছে। ও বুঝেছি, আরে ওইটা না, এইখানে এটা আলাদা প্রিমিয়াম রিটেন ব্যাচ, এখানে আমরা শীটগুলো আলাদাভাবে প্রোভাইড করি। এই রিটেন ব্যাচের যে গ্রুপটা করা আছে ওই গ্রুপের মধ্যে আলাদা করে শীট দেওয়া আছে, এখানে মোট 40টা শীট দেওয়া হবে। হ্যাঁ তুমি ওইটা বলতেছো আমাদের রেগুলার ব্যাচের 9টা, ওটা রেগুলার ব্যাচের সাথে এটা মিলাবা না। ওকে আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই, আমার জন্য দোয়া রেখো, তোমরাও ভালো থেকো, আল্লাহ তোমাদের কবুল করুক। হ্যাঁ ওকে, আল্লাহ হাফেজ।